ওকে, আমি রেকর্ড অন করলাম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বিশেষ্য পদ নিয়ে। আজকে আমরা বিশেষ্য পদের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনায় যাচ্ছি ক্রিয়াপদ নিয়ে। আমরা ক্রিয়াপদ নিয়ে। ওকে, ফাইন। তো ক্রিয়াপদ জিনিসটা কি? যে কোনো কিছুর যে কাজটা, সেই কাজটাকে বলা হয় কি? ক্রিয়া, তাই না? অর্থাৎ কোনো কর্ম সম্পাদন বা যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায় যে পদের দ্বারা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদ কত প্রকার, এটা দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আমি যদি ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে দুই প্রকার। ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া কত প্রকার বলেন? দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে কি বলেন? সমাপিকা ক্রিয়া। আর আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং প্রশ্ন হচ্ছে ভাইয়া, সমাপিকা ক্রিয়া কোনটা আর অসমাপিকা ক্রিয়া কোনটা? সহজ ভাষায় যদি বলি, তাহলে সমাপিকা ক্রিয়া হচ্ছে যেটা দ্বারা মনের ভাব প্রকাশ করা যায়, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেটা দ্বারা মনের ভাব প্রকাশ করা যায় না। বাংলাদেশের বেশিরভাগ স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে সমাপিকা অসমাপিকা ক্রিয়া এভাবেই চিহ্নিত করা শেখানো হয়, এবং এটা 100% রাইট, এটা ভুল না। কিন্তু আমরা এভাবে পড়বো না। এখন এখানে কারণ কি, কেন এভাবে পড়বো না? এটা এটা কিন্তু ভুল না। আবারও বলি যে মনের ভাব প্রকাশ করা গেলে সেটা সমাপিকা, যেটা দ্বারা মনের ভাব প্রকাশ করা যায় না পরিপূর্ণভাবে সেটা হচ্ছে অসমাপিকা, এটা রাইট। বাট আমরা এভাবে শিখতে চাই না। এখন আসলে কেন চাই না? বিকজ এখন আমরা শিখতেছি হচ্ছে ভাব প্রকাশ অনুসারে। একটু পরে আমরা শিখবো গঠন অনুসারে। লেখার দরকার নেই এটা, এখন যেটা লিখতেছি আমি বোর্ডে, লেখার দরকার নেই। একটু পর আমি দেখবো গঠন অনুসারে ক্রিয়াপদ কত প্রকার। তখন দেখবো যে গঠন অনুসারে ক্রিয়াপদ 6 প্রকার। এর মধ্যে একটা প্রকার আছে যার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। নাম কি ভাই? যৌগিক ক্রিয়া। তো এই যৌগিক ক্রিয়ার সংজ্ঞায় বলা আছে, যে বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে যৌগিক ক্রিয়া বলে। এখন আমরা যদি সমাপিকা ক্রিয়ার সংজ্ঞা এবং অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞা এরকম পড়ি যে যে ক্রিয়া মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে সেটা সমাপিকা, না করলে অসমাপিকা, তাহলে যৌগিক ক্রিয়ার সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে ক্রিয়া মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে না আবার করে, তাকে যৌগিক ক্রিয়া বলে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন তো ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? মানে যে ক্রিয়াটা মনের ভাব প্রকাশ করে না কারণ অস্বাভাবিকা, আবার করে কারণ স্বাভাবিকা, তাকে যৌগিক ক্রিয়া বলে। তো এই কারণে আমরা এইভাবে আসলে পড়বো না। কথা কি বুঝতে পারছেন? যে মনের ভাব প্রকাশ করলেই স্বাভাবিকা, না করলে অস্বাভাবিকা। তাহলে আমরা কিভাবে পড়বো? আসেন এখন তাহলে আপনাদেরকে একটা টেকনিক শিখাই। লিখেন অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের, অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের টেকনিক, অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের টেকনিক। বুঝতে পারছেন? আসেন তাহলে অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের টেকনিকটা কি আমরা একটু দেখি। অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের টেকনিকটা কি আসেন আমরা একটু দেখি। ওকে, টেকনিকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের টেকনিক, খুব জোস একটা টেকনিক। টেকনিকটা হচ্ছে ক্রিয়াপদের সাথে যদি এলেতে, কি কি, এ বা লে বা তে, এই তিনটার যে কোনো একটা থাকে, দ্যাটস ইট, এটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া সহজ ভাষায়। ক্রিয়াপদের সাথে যদি এলেতে এই তিনটার যে কোনো একটা থাকে, এটাই হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? যেমন কি, যেমন দেখেন, আমি পড়তে বসলে অসমাপিকা ক্রিয়া, আমি টিভি দেখতে দেখতে অসমাপিকা ক্রিয়া, আমি ভাত খেতে খেতে অসমাপিকা ক্রিয়া, আমি বসে বসে অসমাপিকা ক্রিয়া, আমি আমি ঘুমিয়ে ঘুমিয়ে অসমাপিকা ক্রিয়া, আমি দৌড়াতে দৌড়াতে অসমাপিকা ক্রিয়া। যত কিছু আছে যার লাস্টে এলেতে আছে সেটাই কি? অসমাপিকা ক্রিয়া। তবে এখানে একটা ব্যাপার বলে নেই, এই এটাকে কিন্তু সাধু ভাষায় আ দিয়া বলা হয়। অনেক সময় আও থাকতে পারে অসমাপিকা ক্রিয়ার শেষে। এই আটা মানে কিন্তু অ্যাকচুয়ালি এ। এটা আবার মনে করেন না যে এলেতে বলছি দেখে শুধু এলেতেই থাকবে, আ থাকতে পারে না, ব্যাপারটা কিন্তু এরকম না, আও থাকতে পারে। যেমন দেখেন, আমি পড়তে বসিয়া, ওই পড়তে বসিয়া, খাইয়া, যাইয়া, এই আটাই কিন্তু বর্তমানে কি? বর্তমানে হচ্ছে চলিত ভাষায় এ। আমি খেয়ে, যে, বলে, শুনে, পড়ে, আর এটাই কি? খাইয়া, যাইয়া, বলিয়া, শুনিয়া, পড়িয়া। অর্থাৎ এগুলো হচ্ছে সাধু, যার লাস্টে আ থাকবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে অসমাপিকা ক্রিয়া কি? সহজ ভাষায় যদি ক্রিয়াপদের সাথে এলেতে থাকে, দ্যাটস ইট, এটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ভাইয়া আজকের ক্লাসটি কাইন্ডলি আগামীকাল সকালের মধ্যে আপলোড দিয়েন। ইনশাল্লাহ আমি আজকের ক্লাসটা আগামীকাল সকালের মধ্যেই আপলোড দিব। আর আজকের ক্লাসটা শেষ করে আমি গত ক্লাসটা ডাউনলোড করব, মানে আমার কম্পিউটারে ডাউনলোড করব। গত ক্লাসটা ডাউনলোড করে আমি ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে এটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে সারা রাত আমি কাজ করব, নিয়ত করে আসছি। মানে মোটামুটি এখনো নিয়ত আছে, এটা দেখি কতটুকু কাজ করতে পারি। ওকে,
তাহলে অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের টেকনিক সেটা হচ্ছে এইটা। তবে এখানে একটা ব্যাপার স্যাপার আছে, কি মনে রাখবেন, এই যে এল তে থাকলেই সবসময় যে সেটা অসমাপিকা ক্রিয়া হবে তা না। আচ্ছা, এক্সট্রিমলি সরি, একটা কল আসছিল জরুরি। ওকে, তো যেটা বলতেছিলাম, তবে তবে এখানে একটা তবে আছে, তবে ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয়, লিখেন, তবে ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয়, ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয়, শেষ পদ হয়, তাহলে ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এ যুক্ত থাকলেও, এ যুক্ত থাকলেও তা সমাপিকা হবে, তা সমাপিকা হবে। কথা কি ক্লিয়ার? আবার বলছি, নরমালি ক্রিয়াপদের সাথে যদি এল তে যুক্ত থাকে সেটা হচ্ছে মানে অসমাপিকা ক্রিয়া। নরমালি ক্রিয়াপদের সাথে এল তে যুক্ত থাকলে সেটা অসমাপিকা ক্রিয়া। যেমন আমি পড়িয়া, চলিয়া, বলিয়া, খাইয়া, শুইয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বা মনে করেন আমি পড়তে বসলে, আমি চলতে চলতে, আমি হাঁটতে হাঁটতে, আমি ভাত খেলে, ইত্যাদি ইত্যাদি। তবে ক্রিয়াপদটা যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এ যুক্ত থাকলেও সেটা সমাপিকা ক্রিয়া হবে, সেটা অসমাপিকা ক্রিয়া হবে না। যেমন কি ভাই, যেমন মনে করেন স্কুল ছুটি হলে ঘন্টা বাজে, তাহলে দেখেন ঘন্টা বাজে বাক্য কিন্তু শেষ, এবং এটা কিন্তু তখন আর অসমাপিকা ক্রিয়া না, তখন কিন্তু সমাপিকা ক্রিয়া। যেমন মনে করেন আমি বললাম চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, তার মানে দেখেন চা কিন্তু জুড়িয়ে যাচ্ছে, বাক্য শেষ এবং লাস্টে এ আছে, তারপর সমাপিকা ক্রিয়া। এরকম হতে পারে, মনে করেন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, তাহলে পড়ছে এ আছে, তারপরও সমাপিকা ক্রিয়া। কেন? কারণ বাক্য শেষ, ক্রিয়াপদটা বাক্যের শেষ পদ। কথা কি ক্লিয়ার? সো ক্রিয়াপদটা যদি বাক্যের শেষ পদ হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে এ যুক্ত থাকলেও সেটা সমাপিকা ক্রিয়া। তাহলে আশা করি অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের টেকনিক আপনি ধরতে পারছেন। আর অসমাপিকা ক্রিয়া যেটা না সেটাই কি, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তার মানে এই এল তে ছাড়া বাকি যা আছে সবই কি, সবই সমাপিকা ক্রিয়া। যেমন কি, আমি পড়তে বসলাম, আমি পড়তে বসেছি, আমি পড়তে বসবো, আমি খাবো, আমি খাচ্ছি, আমি খাইতাম, আমি খাইলাম, ইত্যাদি 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 যা আছে সব। কথা কি ক্লিয়ার? মোট কথা এল তে যুক্ত না থাকলে সেটা কি, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আশা করি সমাপিকা এবং অসমাপিকা নিয়ে আপনার আর কোনো প্যাচ লাগবে না। জিনিসটা কি সবার ক্লিয়ার? একটু জানাবেন যদি ক্লিয়ার থাকে। তাহলে আমি এখন ভাব প্রকাশের দৃষ্টিকোণ শেষ করে গঠন অনুসারে দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করব। জিনিসটা কি সবার ক্লিয়ার? এখানে প্যাচের কিছু নাই, তারপর একটু জানাবেন সবাই, একটু এসএমএস এ জানাবেন ক্লিয়ার কিনা ব্যাপারগুলো। আশা করি ক্লিয়ার, তারপর জানাবেন। ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া হচ্ছে দুই প্রকার, সমাপিকা, অসমাপিকা। সমাপিকা হচ্ছে যেটা মনের ভাব প্রকাশ করে, অসমাপিকা হচ্ছে যেটা মনের ভাব প্রকাশ করে না। তবে আমরা এভাবে শিখি নাই, আমরা শিখছি যে অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের একটা টেকনিক শিখছি। টেকনিকটা হচ্ছে যদি ক্রিয়াপদের সাথে এল তে যুক্ত থাকে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর এল তে যুক্ত না থাকলে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কথা কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছেন। ওকে ফাইন। এবার আসেন তাহলে গঠন অনুসারে ক্রিয়াপদ কত প্রকার। ওকে, গঠন অনুসারে, গঠন অনুসারে ক্রিয়া 6 প্রকার। গঠন অনুসারে ক্রিয়া কয় প্রকার? গঠন অনুসারে ক্রিয়া হচ্ছে 6 প্রকার। এখন আসেন 6 প্রকার কি কি। নাম্বার 1, 1 নম্বর যেটা গঠন অনুসারে ক্রিয়াপদ 6 প্রকার, 6 প্রকারের মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে সকর্মক। 1 নম্বরে কি বলেন? সকর্মক। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে অকর্মক। 2 নম্বরে কি? অকর্মক। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে দ্বিকর্মক। 3 নম্বরে কি? দ্বিকর্মক। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে প্রযোজক। 4 নম্বরে কি? প্রযোজক। 5 নম্বরে হচ্ছে যৌগিক। 5 নম্বরে হচ্ছে যৌগিক। এন্ড 6 নম্বরে হচ্ছে মিশ্র। 6 নম্বরে কি ভাই? 6 নম্বরে হচ্ছে মিশ্র। ঠিক আছে, তাহলে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, যৌগিক, মিশ্র। ওকে, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, যৌগিক, মিশ্র, এই কটা হচ্ছে কি, এই কটা হচ্ছে ক্রিয়াপদের গঠন অনুসারে শ্রেণী বিভাগ। এখন
একটু খেয়াল করে দেখেন প্রথম তিনটার মধ্যে একটা ওয়ার্ড কমন আছে, সেটা কি? এই যে দেখেন কর্ম, আবার দেখেন কর্ম, আবার দেখেন কর্ম। তো তার মানে এই তিনটা কর্ম রিলেটেড। এই তিনটা কি রিলেটেড বলেন? কর্ম রিলেটেড। এই তিনটা আমরা একসাথে শিখবো এবং খুব মানে মজার একটা টেকনিক দিয়ে শিখবো। মানে সবচেয়ে সহজ টেকনিক, সবচেয়ে সহজ, এর চেয়ে শর্টকাট আর কোনো টেকনিক হয় না এই তিনটা শেখার জন্য। তাহলে এখন তিনটা শেখার জন্য আগে আমাকে চিন্তা করতে হবে তিনটা যেহেতু কর্ম রিলেটেড, তাহলে প্রশ্ন হচ্ছে কর্ম কি? কর্ম হচ্ছে ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম, তাই না? তো যেহেতু তিনটাই কি বা কাকে রিলেটেড, আমি তিনটার সামনেই কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে লিখে ফেলি। লিখে ফেলেন তিনটার সামনেই কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে, তিনটার সামনে লিখে ফেলেন। কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে, তিনটার সামনে লিখে ফেলেন। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। ওকে, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। সকর্মকের সামনে লেখেন কি বা কাকে, অকর্মকের সামনে লেখেন কি বা কাকে, দ্বিকর্মকের সামনে লেখেন কি বা কাকে। ওকে, এখন মানে খুব জোস একটা টেকনিক দেখবো আমরা। হ্যাঁ, খুব সহজ এবং জোস একটা টেকনিক দেখবো। আসেন কি, এই যে সকর্মক, এটার সামনে একটা টিক চিহ্ন দেন, অকর্মকের সামনে একটা ক্রস চিহ্ন দেন, দ্বিকর্মকের সামনে দুইটা টিক চিহ্ন দেন, শেষ, কাহিনী খালাস, আমার শেখা হয়ে গেছে। আসেন কিভাবে, যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সকর্মক, যদি না যায় তাহলে অকর্মক, যদি দুইটা পাওয়া যায় তাহলে দ্বিকর্মক, শেষ। কথা কি ক্লিয়ার? আবার বলছি, যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সকর্মক, যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া না যায় তাহলে অকর্মক, যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় দুইটা তাহলে দ্বিকর্মক। কথা কি বুঝতে পারছেন? যেমন কি ভাই, যেমন কি ভাই, আসেন আমরা যেমন উদাহরণ দেই। যেমন মনে করেন আমি বললাম যে আমি আমি বই পড়ি, তাহলে প্রশ্ন করেন তো আমি কি পড়ি, অ্যান্সার আছে? হ্যাঁ আছে তো, আমি বই পড়ি, অ্যান্সার আছে না? সো এটা হচ্ছে সকর্মক। কিন্তু শুধু যদি বলতাম আমি পড়ি, তাহলে অ্যান্সার আছে? আমি কি পড়ি, অ্যান্সার আছে? নাই। আমি কাকে পড়ি, এটা কি হয়? হয় না। সো তার মানে কি, এটা হচ্ছে অকর্মক। আমি যদি বলি আমি খাই, আমি কি খাই, অ্যান্সার আছে? নাই। আমি কাকে খাই, অ্যান্সার আছে? নাই। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অকর্মক। কিন্তু যদি বলি আমি ভাত খাই, তখন কি হবে? এটা অ্যান্সার আছে, তো এটা হচ্ছে সকর্মক। অর্থাৎ যেটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা সকর্মক, যেটা না যায় এটা অকর্মক। আর যেটাতে দুইটা পাওয়া যাবে সেটা কি, সেটা হচ্ছে দ্বিকর্মক। যেমন, যেমন মনে করেন বাবা আমাকে একটি কলম দিলেন। কি দিলেন? কলম দিলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। কি দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার আছে, কাকে দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার আছে, এটা হচ্ছে কি দ্বিকর্মক। বা মনে করেন আমি যদি বলি ছেলেটি মাকে চিঠি লিখছে। কি লিখছে? চিঠি লিখছে। কাকে লিখছে? মাকে লিখছে। তাহলে আমি আকাশের তারা গুনি, মানে ছেলের মাকে চিঠি লিখছে, এটাও দ্বিকর্মক। এখন আসেন, আমি আকাশের তারা গুনি। কি গুনি? তারা গুনি। এখন কার গুনি, এটা কি অ্যান্সার হয়? হয় না। তো তার মানে কি, তার মানে হচ্ছে মানে কাকে গুনি, মানে ওই কি গুনি কাকে গুনি একটাই আনসার। কিন্তু এখানে কিন্তু আপনি এমন না যে কি গুনি তারাকে গুনি, কাকে গুনি তারাকে গুনি, এমন না। কি গুনি কাকে গুনি একটাই কোশ্চেন এখানে, এবং সেটা একটাই উত্তর পাচ্ছি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি সকর্মক। কথা কি ক্লিয়ার? তো সহজ জিনিস, যদি কি বা কাকে দ্বারা কোশ্চেন গুলো উত্তর পাওয়া যায় তাহলে সকর্মক, যদি না যায় তাহলে অকর্মক, যদি দুইটা পাওয়া যায় তাহলে দ্বিকর্মক। ওকে, এবার আসেন প্রযোজক ক্রিয়া কোনটা। আচ্ছা, প্রযোজক ক্রিয়া কোনটা? শর্টকাটে লিখে রাখেন ডিরেক্টরের কাজ। ওকে, শর্টকাটে লিখে রাখেন ডিরেক্টরের কাজ। এখন কোশ্চেন হচ্ছে ভাই ডিরেক্টরের কাজ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে নিজে না করে ডিরেক্টর কি করে? নিজে অভিনয় করে? ডিরেক্টর কি নিজে অভিনয় করে? করে না। তিনি নির্দেশনা দেয় এভাবে এভাবে করো, আর সেই নির্দেশনা অনুযায়ী কেউ একজন কাজটা করে, অ্যাক্টর কাজটা করে। ডিরেক্টর ডিরেকশন দেয়, অ্যাক্টর সেই ডিরেকশন অনুযায়ী কাজ করে। ব্যাপারটা হচ্ছে এরকম কিছু ঘটবে এই প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে। যেমন মনে করেন মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা কি নিজে দেখে না শিশুকে দেখায়? মা কিন্তু নিজে নিজে দেখতেছে না, মা শিশুকে দেখার জন্য অনুপ্রাণিত করছে, শিশু সেই অনুপ্রেরণা অনুযায়ী কাজ করছে। তো এই যে মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে এটা হচ্ছে কি, দেখাটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। কেমনে বুঝলাম? কারণ মাটা হচ্ছে ডিরেক্টর, মায়ের যে কাজ দেখায়। এখন দেখাটা কার কাজ বলেন তো, মায়ের কাজ না শিশুর কাজ? দেখাটা কার কাজ? এই বাক্যের যে ক্রিয়া মা শিশুকে চাঁদ দেখায়, দেখাটা কার কাজ? মার কাজ না শিশুর কাজ? মার কাজ। তো মা কি ডিরেক্টর না? দেখেন তো, মা কি দিক নির্দেশনা দিচ্ছে না? অবশ্যই দিক নির্দেশনা দিচ্ছে। তাহলে মা শিশুকে চাঁদ দেখায়, ডিরেক্টরের কাজটা হচ্ছে দেখায়, সো ওই দেখাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এরকম আমি যদি বলি শিক্ষক ছাত্রকে পড়ায়, শিক্ষক নিজে পড়তেছে না ছাত্রকে পড়াচ্ছে? ছাত্রকে পড়াচ্ছে, এগুলো হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। যদি বলি সাপুড়ে সাপ খেলায়, ঠিক আছে, তাহলে সাপুড়ে সাপকে দিয়ে খেলাচ্ছে, নিজে খেলতেছে না, সাপকে দিয়ে খেলাচ্ছে, খেলা দেখাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এগুলো হচ্ছে সব কি বলেন প্রযোজক ক্রিয়া।
এখন এইখানে আপনাদের একটা প্যাচ লাগতে পারে। প্যাচ লাগতে পারে কোথায় সেটা আমি ক্লিয়ার করে দিই। প্যাচ লাগতে পারে প্রযোজক ক্রিয়ার কিছু উদাহরণ কি আপনার কাছে মাঝে মাঝে সকর্মক মনে হতে পারে, আবার মাঝে মাঝে দ্বিকর্মক মনে হতে পারে। যেমন যেমন মনে করেন শিক্ষক ছাত্রকে পড়ায়, তাহলে শিক্ষক কাকে পড়ায়? ছাত্রকে পড়ায়। অ্যান্সার আছে না? অ্যান্সার আছে। তাহলে শিক্ষক ছাত্রকে পড়ায়, এটাকে আমি তাহলে সকর্মক কেন বলবো না? এটা কেন? তো কি বা কাকেদের কোশ্চেন গুলো উত্তর আছে, আছে না? তো তাহলে এটা কি সকর্মক বলা উচিত না? বলা যায় তো, নাকি উচিত কিনা সেটা পরের কথা, বলা যায় তো, যায়। আবার মনে করেন মা শিশুকে চাঁদ দেখায়, কি দেখায়? চাঁদ দেখায়। কাকে দেখায়? শিশুকে দেখায়। তাহলে কি দিয়ে কোশ্চেন গুলো অ্যান্সার আছে, কাকে দিয়ে কোশ্চেন গুলো অ্যান্সার আছে, দুইটাই আছে। তার মানে তো লজিক্যালি এটা দ্বিকর্মক হতে পারতো। তাহলে কেন আমি মা শিশুকে চাঁদ দেখায়, শিক্ষক ছাত্রকে পড়ায়, সাপুড়ে সাপ খেলায়, এগুলাকে বাবা আমাকে একটি কলম দিলেন, এগুলাকে কেন আমি প্রযোজক ক্রিয়া বলতেছি? ওকে, মনে রাখবেন, না বাবা আমাকে একটি কলম দিলেন এটা হবে না, কারণ এখানে অনুপ্রেরণা নাই। মনে রাখবেন প্রযোজক ক্রিয়ায় সবসময় একটি অনুপ্রেরণা বুঝাবে। কি বুঝাবে ভাই? প্রযোজক ক্রিয়ায় সবসময় একটি অনুপ্রেরণা বুঝাবে। ওকে, যদি অনুপ্রেরণা বুঝায় তাহলে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। বুঝতে পারছেন? এখন সেখানে কর্ম থাকতেও পারে, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে এখানে অনুপ্রেরণা বুঝাবে। যেমন দেখেন শিক্ষক ছাত্রকে পড়ায়, শিক্ষক ছাত্রকে পড়ার জন্য কি করতেছে? মোটিভেট করতেছে, তুমি এই পৃষ্ঠাটা পড়ো, এখান থেকে এই পর্যন্ত পড়ো, ছাত্র এই অনুযায়ী পড়তেছে। তো তার মানে পড়ানোর কাজটা দিক নির্দেশনা দিচ্ছেন শিক্ষক, ছাত্র সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। এই ক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুপ্রেরণা দিচ্ছে। কিন্তু দেখেন আমি যদি বলতাম শিক্ষক ছাত্রকে বেতায় মানে মারে, এটা কিন্তু আবার অনুপ্রেরণা নাই কোনো। কারণ শিক্ষক ছাত্রকে পড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দেয় যে তুমি এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পর্যন্ত পড়ো, এভাবে এভাবে পড়ো। কিন্তু মায়ের ক্ষেত্রে কি কোনো অনুপ্রেরণা আছে? শিক্ষক কি মায়ের ক্ষেত্রে কোনো অনুপ্রেরণা দেয়? নাকি বলে যে হাতটা মানে এরকম কিছু বলে যে হাতটা 35 ডিগ্রি উপরে তুলো, 75 মানে স্পিডে, 32 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের হাতে সজোরে বেত্রাঘাত করো, এটা কি স্যার বলে? না, কাজটা স্যার নিজেই করে। তো এখানে কোনো অনুপ্রেরণা নাই, এখানে ডিরেক্ট শিক্ষক ছাত্রকে বেতায়। কাকে বেতায়? ছাত্রকে বেতায়। তো তার মানে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। কথা কি বুঝতে পারছেন? সো ফ্যাক্টটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার সাথে দ্বিকর্মক বা সকর্মকের প্যাচ লাগতে পারে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনুপ্রেরণা আছে কিনা। এবার দেখেন আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। তো এখানে কোনো অনুপ্রেরণা আছে? এখানে কোনো অনুপ্রেরণা নাই। কথা কি বুঝতে পারছেন? আমি রহিমকে নিয়ে বাজারে গেলাম, কাকে নিয়ে বাজারে গেলাম? রহিমকে নিয়ে গেলাম। তো ব্যাপারটা তো এরকম না যে আমি রহিমকে যাইতে বলছি রহিম গেছে, আমি নিজেও রহিমের সাথে গেছি। তার মানে এখানে কিন্তু আমার দিক নির্দেশনা রহিম কাজ করতেছে এরকম কিছু না, আমি নিজেও রহিমের সাথে কাজটা করতেছি। কথা কি বুঝতে পারছেন? তো তাহলে আমি রহিমকে নিয়ে বাজারে গেলাম, এটা কি হবে? এটা হচ্ছে সকর্মক, ঠিক আছে। কিন্তু যদি বলি আমি রহিমকে কাজটি করার নির্দেশ দিলাম, তাহলে রহিম কিন্তু কাজটা মানে আমার নির্দেশ মতো কাজটা করতেছে, তখন কি হবে? অনুপ্রেরণা বুঝাচ্ছে। তখন সেটা কি হবে? এই যে প্রযোজক ক্রিয়া। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। এবার আসেন যৌগিক ক্রিয়া কোনটা। ইতোমধ্যে আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিছি, যৌগিক ক্রিয়া কি সংক্ষেপে একবার বুঝিয়ে দিছি, আমি আরেকবার বলে দিচ্ছি। যৌগিক ক্রিয়ার ব্যাপারটা হচ্ছে যদি বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া থাকে, কি থাকে? একটি অসমাপিকা ক্রিয়া থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে। দুইটা জিনিস, একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া, এই দুটো যদি থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়ার বাক্য। যেমন কি ভাই? যেমন মনে করেন আমি পড়তে বসলে অসমাপিকা ক্রিয়া, ঘুমায় যাই সমাপিকা ক্রিয়া। মানে পুরো বাক্যটা হচ্ছে আমি পড়তে বসলে ঘুমায় যাই, এই পুরো বাক্যটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়ার বাক্য। এরকম মনে করেন আমি বললাম যে বৃষ্টি থেমে গেল, তাহলে খেয়াল করেন বৃষ্টি থেমে অস্বাভাবিক ক্রিয়া, গেল স্বাভাবিক ক্রিয়া। সো পুরো বাক্যটা বৃষ্টি থেমে গেল, এটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়ার বাক্য। নো সাউন্ড, এই শারমিন সুলতানা বলতেছে নো সাউন্ড, বাকিরা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু জানাবেন, একটু জানাবেন বাকিরা কি সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা দেখেন বাকিরা কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছে, সাউন্ড ক্লিয়ার। শারমিন সুলতানা আপু আপনার ওখানে মেবি প্রবলেম আছে। আচ্ছা অবশ্যই এটা বইলাও লাভ নাই, তিনি তো আর শুনতেছে না। ওকে শারমিন আপু, কেমনে বলবো, শারমিন আপু আপনি লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে আপনি লিভ নিয়ে জয়েন করেন। নাও ইট ইজ ক্লিয়ার। আচ্ছা ওকে গুড, শারমিন আপু শুনতেছে এখন, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এখন দেখেন আমি যেটা বলতেছিলাম, তাহলে অসমাপিকা প্লাস সমাপিকা এরকম থাকবে, সেটা হচ্ছে কি যৌগিক ক্রিয়া। যেমন মনে করেন আমি বললাম চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, তাহলে খেয়াল করেন জুড়িয়ে অসমাপিকা ক্রিয়া, যাচ্ছে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আবার দেখেন আমি বললাম স্কুল ছুটি হলে ঘন্টা বাজে, তাহলে খেয়াল করেন স্কুল ছুটি হলে অস্বাভাবিক ক্রিয়া, ঘন্টা বাজে স্বাভাবিক ক্রিয়া।
ঠিক আছে? তো এইরকম এই অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া এইরকম স্ট্রাকচার যদি দেখে তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আহ যৌগিক ক্রিয়ার বাক্য। কথা কি ক্লিয়ার? এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। এই মিশ্র ক্রিয়াটা আমাদের বইতে একটু টাফ ভাবে রিপ্রেজেন্ট করা আছে, তো এই কারণে আমরা মিশ্র ক্রিয়াটা বইয়ের মতো করে পড়বো না। আমরা কিভাবে পড়বো? আমরা একটু মিশ্র ক্রিয়া সম্পর্কে 10টা ধাতুমূল জেনে নিব। এই 10টা ধাতুমূল ক্রিয়ার মধ্যে থাকলেই এটা মিশ্র ক্রিয়া, সহজ হিসাব। পরীক্ষায় যে উদাহরণগুলো আসে এই উদাহরণগুলোর মধ্যে আপনি যদি দেখেন ক্রিয়াপদের মধ্যে 10টা ধাতুমূল আছে, এই যে 10টা ধাতুমূল এখন দিব আমি আপনাদেরকে, এই 10টা ধাতুমূল আছে, তাহলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়ার বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা চলেন যেমন কি আমরা একটু দেখে আসি। যেমন মনে করেন লিখে ফেলেন ধরকর মারছার হতে বা কাটখা যা, মিশ্র ক্রিয়া। হ্যাঁ, হেডলাইন দিয়ে ফেলেন মিশ্র ক্রিয়া, সেটা কি ধরকর মারছার হতে বা কাটখা যা। দেখেন ধর কর মার ছাড়, ধর কর মার ছাড়, হ দে পা কাট খা যা, দ্যাটস ইট, শেষ। ওকে, তাহলে ধরকর মারছার হদে পা কাটখা যায়, এই 10টা হচ্ছে মিশ্র ক্রিয়ার বাক্য। ঠিক আছে, মানে মিশ্র ক্রিয়ার মূল ধাতু এগুলোর সাথেই হচ্ছে নাউন বর্ণ মানে ধাতু অন্য কিছু যুক্ত হয়ে মিশ্র ক্রিয়াটা গঠিত হয়। যেমন মনে করেন আমরা তাজমহল দর্শন করলাম, লিখে দেখেন করলাম কর, আমরা একটা বাঘ মারলাম, আজকে একটা পাখি ছাড়লাম, তুই ভালো হ, তারপরে কি, তারপর হচ্ছে ভাত দে, ঠিক আছে, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো, কার উক্তি বলেন তো? ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো, কার উক্তি? এটা মানে গত ক্লাসে মানে গত উইকে মনে হয় কোন একটা জায়গায় ক্লাস নিচ্ছিলাম, তো ক্লাসে জিজ্ঞেস করছি ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো, কার উক্তি? একজন বলতেছে স্যার এটা সাবানার উক্তি। ভাত দে ছবিতে এটা সাবানার উক্তি। যাই হোক হোয়াটএভার, এটা কিন্তু রফিক আজাদের উক্তি। ওকে, একজন বলছে হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদ না, এটা রফিক আজাদের উক্তি। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই উক্তিটা তো বিখ্যাত কেন বলেন তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে এই উক্তিটি করা হয়েছে। স্যার বইটা জলদি দেন। আরে ভাই বইয়ের কাজ শেষ, প্রুফরিডিং এর কাজ চলতেছে ভাই, প্রুফরিডিং এর কাজটা শেষ হলে প্রেসে দিয়ে দিব, আশা করি 10 দিনের মধ্যে বই চলে আসবে। আল্লাহ। ওকে, তাহলে ধর কর মার ছাড় হ দে পা কাট খা যা, ঠিক আছে। তাহলে এই 10টা হচ্ছে মিশ্র ক্রিয়ার বাক্য। যেমন পা, এই পা মানে কিন্তু আবার এই যে লেগ যে পা, এই পা না, এই পা মানে পাওয়ার পা। যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, এরকম। কথা কি ক্লিয়ার? কাহিনীটা বলেন। তুষার ভাই বলছে কাহিনীটা বলেন, কিসের কাহিনী? ও, যেটা বলছিলাম, বুঝছি। ব্যাপারটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে রফিক আজাদ এই উক্তিটি করেছেন। সেটার কারণটা হচ্ছে, মানে এই উক্তিটা বিখ্যাত হওয়ার পেছনের কারণটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন 73-74 যখন মনন্তর হয়, অর্থাৎ দুর্ভিক্ষ হয়, তো ওই দুর্ভিক্ষের সময় আলটিমেটলি মানুষ এমনিতেই যুদ্ধ মানে যুদ্ধ থেকে মাত্র উঠছে এমন একটা দেশ, ঠিক আছে, যুদ্ধ নিপীড়িত একটা দেশ, মাত্র উঠছে, এখন পর্যন্ত কোনো কিছুই মানে ওয়েল সিনক্রোনাইজড না, তার মধ্যে মনে করেন দুর্ভিক্ষ, মানুষ খেতে পাচ্ছে না, তো এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উপরে বা বাংলাদেশকে নিয়ে একটা জায়গায় ভাষণ দিচ্ছিলেন বা ভাষণ দেওয়ার জন্য ইয়ে করছিলেন, তো তখন তাকে কটাক্ষ করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে রফিক আজাদের এই উক্তিটি করা যে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো, মানে আমি দেশ দিয়ে কি করব, আমার তো পেটে ক্ষুধা, আমি তো খাইতে পারতেছি না, আমার তো পেটে ক্ষুধা। জিজ্ঞেস করছিলেন যে তুই বঙ্গবন্ধু তাকে ডেকে জিজ্ঞেস করছিলেন যে তুই হারামজাদা কাকে বলছিস। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দুর্ভিক্ষের সময় কিন্তু তিনি 8 মাস, 8 মাস না কত, এটা সাধারণ জ্ঞানে ভালো জানবেন আপনি, 8 মাস তিনি হচ্ছে সরকারি কোষাগার থেকে কোনো বেতন নেয় নাই। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় সরকারি কোষাগার থেকে যে বেতনটা নিত ওই বেতনটা কিন্তু তিনি নেয় নাই। কথা কি ক্লিয়ার? ঠিক আছে, সেই বেতনটা কিন্তু তিনি নেয় নাই। তিনি হচ্ছে আলটিমেটলি বঙ্গবন্ধুর তো কিছু স্যাক্রিফাইস ছিল, ডেফিনেটলি বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি কিছু স্যাক্রিফাইস ছিল। তো তখন রফিক আজাদের এই উক্তিটা হচ্ছে তখন মানে বিখ্যাত হয়, বুঝতে পারছেন? কারণ একটা দেশের রাষ্ট্রপতিকে কটাক্ষ করে কথা বলা, ব্যাপারটা অন্যরকম না, বিরূপ বিরূপ কথা বলা। যাই হোক হোয়াটএভার,
পা, এই পা মানে হচ্ছে পা, মানে পাওয়ার পা। যেমন মনে করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে কাট। কাট কি? আমরা একটা গাছ কাটলাম, তারপর তুই এখন খা, তুই এখন যা, এরকম, বুঝতে পারছেন? ওকে ফাইন। তো মিশ্র ক্রিয়া কোনটা? মিশ্র ক্রিয়া হচ্ছে ধরকর মারছার হাতে বা কাট খাজা, এই দশটা যদি থাকে এটা হচ্ছে মিশ্র ক্রিয়া, দ্যাটস ইট, শেষ। আচ্ছা, তো ক্রিয়াপদ সম্পর্কে আমাদের বেসিক ধারণা কিন্তু এখানেই ক্লিয়ার। এবং ক্রিয়াপদ থেকে কোশ্চেন আসলে এর মধ্যে থেকে আসে, এর বাইরে কোশ্চেন আসে না। হ্যাঁ, একটা জিনিস আছে ক্রিয়াপদের এর বাইরে, সেটা হচ্ছে মাঝে মাঝে এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে কোন ধাতু, মানে কোন ধাতুর ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে। তো মনে রাখবেন, উজ্জ থাকতে পারে, উজ্জ থাকতে পারে দুইটি ধাতুর ক্রিয়াপদ। ওকে, উজ্জ থাকতে পারে, উজ্জ থাকতে পারে দুটি ধাতুর ক্রিয়াপদ। কি কি উজ্জ থাকতে পারে? দুটি ধাতুর ক্রিয়াপদ, একটা হচ্ছে হ ধাতু আর একটা হচ্ছে আজ ধাতু। ওকে, হ এবং আজ ধাতু গঠিত ক্রিয়াপদ এটা উজ্জ থাকতে পারে। যেমন কি ভাই? যেমন মনে করেন আমি বললাম যে আমাকে কেউ প্রশ্ন করলো, ভাই আপনি কেমন আছেন? এখন আমি বলি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আছিটা কিন্তু আমরা বলি না, আমরা কি বলি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো এ আছি এটা কিন্তু আমরা বলি না, তার মানে আজ ধাতু গঠিত ক্রিয়াপদ কি আমরা উজ্জ্ব রেখে বাক্য গঠন করতে পারি। তোমার আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায় অনেক ভালো আছেন। তো এই যে ভালো আছেন, আছেনটা কিন্তু অনেক সময় আমরা নাও বলতে পারি, আলহামদুলিল্লাহ তিনি ভালো। ঠিক আছে? তো এইভাবে আবার মনে করেন যে আমাকে প্রশ্ন করা হলো যে ভাই রফিক আপনার কি হয়? তাই আমি বললাম রফিক আমার ছোট ভাই। আমরা কি বলি রফিক আমার ছোট ভাই হয়? বলি না। তো এই হ ধাতু গঠিত ক্রিয়াপদ অনেক সময় উজ্জ্ব থাকতে পারে, এবং এই আজ ধাতু গঠিত ক্রিয়াপদ অনেক সময় উজ্জ্ব থাকতে পারে। এবং এই হয়ের উদাহরণ কিন্তু অনেক আপনি দেখতে পারেন। যেমন মনে করেন আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, বাক্য শেষ না আমার? শেষ। আমি বাংলাদেশের নাগরিক হই, এটা কিন্তু আমার বলা লাগে না। এই হইটা কিন্তু উজ্জ্ব আছে, কিন্তু বাক্যে ক্রিয়াপদ আছে। কথা কি ক্লিয়ার? বাক্য একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য কখনোই হবে না যদি সেখানে ক্রিয়াপদ না থাকে। ক্রিয়াপদ থাকতে হবে মাস্ট, না থাকলে বাক্যে বুঝতে হবে সেখানে উজ্জ্ব আছে, বাট আছে। ক্রিয়াপদ মাস্ট, বাক্যের একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্রিয়াপদ। কথা বুঝতে পারছেন? এটা থাকতেই হবে। বিশেষণ বাক্যে না থাকতে পারে, বিশেষ্য বাক্যে না থাকতে পারে, অব্যয় বাক্যে না থাকতে পারে, সর্বনাম বাক্যে না থাকতে পারে, বাট ক্রিয়াপদ বাক্যে থাকবেই মাস্ট। কথা কি ক্লিয়ার? যদি নাও থাকে তাহলে বুঝে নিতে হবে ওই বাক্যে হয় আজ বা হ ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ্ব আছে। বুঝতে পারছি? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে উজ্জ্ব থাকতে পারে কোন ধাতু? হ ধাতু এবং আজ ধাতু গঠিত ক্রিয়াপদ। তাহলে আমাদের ক্রিয়াপদ সম্পর্কিত আলোচনা খালাস। ওকে ফাইন। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম ক্রিয়াপদ নিয়ে। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি বিশেষ্য পদ নিয়ে। এখন আমরা আলোচনা করব অব্যয় পদ নিয়ে। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? আসেন, অব্যয় পদ নিয়ে। ওকে, অব্যয় পদ। ওকে, অব্যয় পদটা কি? ওয়েট, নাইম ভাই হাত তুলেছেন। নাইম ভাই আনমিউট। ভাই ক্রিয়ার ভাবের মধ্যে ওই সাপেক্ষ ভাব যেটা আছে, সম্ভাবনা বোঝায় যেটা, উদ্দেশ্য বোঝায় যেটা, বা ইচ্ছা বা কামনা, এগুলোর মধ্যে কনফিউজড হই ওইটা বিশেষ করে। ওইটা অ্যাকচুয়ালি আমি আলাদা পড়াই, এখন পড়াই না। ছোট্ট টপিক তো, ওইটা আলাদা পড়াই, মানে আমি এখন ক্রিয়ার মধ্যে ওইটা পড়াই না আর কি। সমস্যা নেই, ওইটাও পাবেন। সাপেক্ষ আচ্ছা ঠিক ভাব, আছে, যদি পরে পড়ান তারপর হচ্ছে পরে নিরপেক্ষ পড়েন, ভাব। সমস্যা বুঝতে নেই। পারছি আমি কোনটার কথা, বুঝতে পারছেন? মানে ওই আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না, এরকম এই উদাহরণগুলো যেগুলো আছে আর কি। হ্যাঁ, বুঝতে বিশেষ পারছি করে আমি। সম্ভাবনা বা উদ্দেশ্য, এই দুইটার মধ্যে কনফিউজড হয়ে যায়, কোনটা সম্ভাবনা বোঝাচ্ছে কোনটা উদ্দেশ্য বোঝাচ্ছে। মানে আচ্ছা সমস্যা নাই, উদ্দেশ্যটা অনেক এটা আমি সময় যখন সম্ভাবনা। পড়াবো ক্লিয়ার হয়ে যাবে। এটা পড়াবো, পরে পড়াবো, এটা অন্য একটা আচ্ছা টপিকের ঠিক সাথে আছে, পড়াবো। যখন পড়াবো তখন ক্লিয়ার হবে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নাইম ভাইকে আমরা আনমিউট, সরি মিউট করে আমরা আবার চলে যাচ্ছি আমাদের পড়ায়। ওকে ফাইন, আসেন। তাহলে অব্যয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন অব্যয় জিনিসটা কি? অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ এভরি টাইপ অফ বুক, মানে এভরি টাইপ অফ গ্রামার বুক, ঠিক আছে? আমরা যত ধরনের গ্রামার বই বাজারে দেখতে পাই সেখানে আমরা অব্যয়ের একটা কমন সূত্র দেখতে পাই, কমন একটা টেকনিক দেখতে পাই, সেটা হচ্ছে যার কোনো ব্যয় নাই তাকে অব্যয় বলে। এবং এটা ছোটবেলা থেকে আমরা শিখে আসি যে যার কোনো ব্যয় নেই তাকে অব্যয় বলে। এবং এটা 100% রাইট, এটা ভুল না। কিন্তু এই যার কোনো ব্যয় নাই এই কথাটা আসলে আমরা ধরতে পারি না। কারণ একটা বাক্যের মধ্যে আমি যদি আপনাকে বলি যে এই বাক্যের মধ্যে অব্যয় কোনটা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট
আসলে এই সংজ্ঞা দিয়ে বের করতে পারে না, মুখস্থ তাই বের করতে পারে। যেমন মনে করেন এবং, কিন্তু, অথবা, অথবা, যদিও, তথাপি, সুতরাং, অধিকন্তু, পরন্তু, যেহেতু, সেহেতু, এরকম অসংখ্য অব্যয় তাদের মুখস্থ আছে। দ্যাটস ইট, এগুলো হচ্ছে অব্যয় পদ। কিন্তু এগুলো কেন অব্যয় পদ এই জিনিসটা অনেকেই মানে ওই সংজ্ঞা দিয়ে মিলাতে পারবে না। যেমন আমি আপনাকে একটা বাক্য দিই, যেমন মনে করেন যে নাইম ভাই প্রশ্ন করেছে, আমি নাইম ভাইকে নিয়ে একটা উদাহরণ দিই। যেমন মনে করেন নাইম অসুস্থ, নাইম অসুস্থ, হ্যাঁ, নাইম ভাই অসুস্থ। তো নাইম ভাই অসুস্থ, তাই সে পরীক্ষা দিতে পারে না, তাই সে পরীক্ষা দিতে পারে না। এখন এই বাক্যে অব্যয় কোনটা? এই বাক্যে অব্যয় কোনটা? আমি ড্যাম শিওর আপনারা সবাই এক বাক্যে বলবেন যে মানে একসাথে বলবেন যে সবাই আমার সাথে একমত হবেন যে তাই হচ্ছে অব্যয় পদ। কিন্তু যদি প্রশ্ন করি যে তাই কেন অব্যয় পদ, কেন তাই অব্যয় পদ, তাই পদের কি পরিবর্তন হয়েছে? মানে যে পদের পরিবর্তন হয় না, সরি, তাই পদের তো পরিবর্তন হবে না, কারণ অব্যয় পদের তো পরিবর্তন হয় না। যে পদের ব্যয় নাই বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। তাহলে এই পদের পরিবর্তন হয় না, তাহলে বাকি পদের কি পরিবর্তন হয়েছে? বাকি পদের কি পরিবর্তন হয়েছে? তো এভাবে কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় না, যায় যায় না বা এইভাবে বেরও করতে পারবেন না। আবার সবচেয়ে সহজ মানে প্যাচের জায়গাটা হচ্ছে পরীক্ষায় এত সহজ কোশ্চেন আসবেও না। কারণ কি দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একবার ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, তাই বই কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ছিল, তাই বই কি? তো এই বাক্যে এই তাই বই কি এই বাক্যে এই অব্যয় কোনটা? এখন এই বাক্যে কিন্তু তাই অব্যয় না, এই বাক্যে অব্যয় হচ্ছে বই। প্রশ্ন হচ্ছে এই বাক্যে তাই অব্যয় হইলো, এই বাক্যে তাই কেন অব্যয় না, এই বাক্যে বই কেন অব্যয় হইলো? এই যে ব্যাপারগুলো, এটাই আমরা এখন জানবো একটা টেকনিকের মাধ্যমে। কনসেপ্ট ক্লিয়ার? আমরা একটা টেকনিক শিখবো অব্যয়ের, এবং এই টেকনিকের মাধ্যমে আমরা অব্যয়টা নির্ণয় করা শিখবো। তার আগে রাজ ভাই হাত তুলেছে, রাজ ভাইয়ের প্রশ্নটা একটু নিয়ে নিই আমরা। হ্যাঁ রাজ ভাই, আনমিউট করেছে। হ্যাঁ ভাইয়া, নবম দশম শ্রেণী বাংলা মানে আগের বাংলা ব্যাকরণে একটা ছিল যে নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া নামে একটা টপিক ছিল আর কি। তো মানে এইটা যদি একটু বলতেন এটা নিয়ে, বুঝতে পারছেন ভাই কি বলছি? নাম ধাতু আর নাম ধাতুর ক্রিয়া। আচ্ছা আমি বলি, ওখানে কি এরকম কিছু উদাহরণ দেওয়া আছে যে পড় যোগ আ পড়া, এটা নাম ধাতুর ক্রিয়া, এরকম কিছু উদাহরণ আছে? জি ভাই, যেমন একটা আছে যে বাটা যোগ আর বাটা, তারপর আছে কঞ্চিতে বাকিয়ে ধর, এটা নাম ধাতুর ক্রিয়াপদ। তারপর আছে দরকার নাই, না হয়েও বাক্য দরকার নাই, আপনার ওটা পড়ার দরকার নাই। নাম ধাতুর ক্রিয়া, প্রযোজক ধাতুর ক্রিয়া, এটা বিস্তারিত আলোচনা করা আছে ধাতু অধ্যায়ে। যখন প্রকৃতি প্রত্যয় পড়বো আমরা, তার আগে পড়বো আমরা ধাতু অধ্যায়, এবং ধাতু অধ্যায়ে বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশি ধাতু, নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মচ্য ধাতু, যৌগিক এবং সংযোগমূলক ধাতু, টোটাল 7টা ধাতু আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তখন এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে ঠিক আছে, রাজ ভাই হাত নামায় ফেলেন আর মিউট করে ফেলেন। ওকে, তাহলে আসেন আমরা এবার এখানে চলে যাই। আমরা একটা লজিক শিখবো, বলছিলাম যে লজিকটা দিয়ে আমরা খুব চমৎকার ভাবে অব্যয়টা নির্ণয় করতে পারবো। ওকে, আমরা একটা লজিক শিখবো এখন। আসেন লজিকটা কি, ভালো করে আমার হাতের দিকে তাকাতে হবে, আমার আঙুলের দিকে তাকাতে হবে, হাতের আঙুলের দিকে। মনে করেন আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা সবুজ রঙের একটি 500 টাকার নোট আছে। তাহলে নোট কয়টা? একটা। টাকা কত? 500। লজিক ভালো করে বুঝতে হবে। নোট কয়টা? একটা। টাকা কত? 500। মনে করেন নোট দুইটা, তাহলে টাকা কত? 1000। মনে করেন নোট চারটা, তাহলে টাকা কত? 2000। এবার মনে করেন মাঝখানে লাল রঙের গান্ধীর প্রতিকৃতি আঁকা একটা 500 টাকার নোট আছে। আরে লাল রং দেখাইতে গিয়া তো ওকে, মনে করেন মাঝখানে লাল রঙের গান্ধীর প্রতিকৃতি আঁকা একটা 500 টাকার নোট আছে। তাহলে এবার বলেন নোট কয়টা? 5টা। 1 2 3 4 আর এই একটা 5টা। নোট কয়টা? 5টা। টাকা কত? টাকা কত? টাকা কি 2000 নাকি 2500 নাকি একটু কম বেশি, কোনটা? এখন অনেকে বলে স্যার 2500। 2500 তো হবেই না। এখন কোশ্চেন হচ্ছে কেন? বিকজ দিস ইজ নট টাকা, দিস ইজ রুপিয়া। ওকে, গান্ধীর ছবি আঁকা, যেটা মহাত্মা গান্ধীর ছবি আঁকা যে ছবিটা মানে নোটটা, এই নোটটা তো 500 টাকার, ঠিক আছে, বাট এটা তো ইন্ডিয়ান রুপি, এটা তো টাকা না। এন্ড দিস ইজ নট ভ্যালিড ইন আওয়ার কান্ট্রি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দিস ইজ নট ভ্যালিড ইন আওয়ার কান্ট্রি। আমাদের কান্ট্রিতে যেটা ভ্যালিড সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা যে ছবিগুলো আছে বা নোটগুলো আছে 500 টাকার, সেটা ভ্যালিড।
কিন্তু মহাত্মা গান্ধীর ছবি আঁকা যে নোটটা ইন্ডিয়ার 500 টাকার রুপি, সেটা কি ভ্যালিড? ডেফিনেটলি না। এখন মনে করেন আপনার কাছে যা আছে এগুলো নিয়ে আপনি একটা ড্রেস কিনতে গেছেন, ড্রেসের দাম 2500 টাকা, কিনতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বিকজ দিস ইজ নট ভ্যালিড ইন আওয়ার কান্ট্রি। দেন দ্য কোশ্চেন ইজ, এটা আপনি রাখছেন কেন? এটা হচ্ছে বিগ কোশ্চেন, এটা আপনি রাখছেন কেন? এখন অনেকে বলে স্যার আমি ব্যাংকের থেকে ভাঙাবো এই জন্য রাখছি। তো ব্যাংকের থেকে ভাঙার নাই কেন? আপনারা তো জানেন এটা চলবে না, আপনারা তো জানেনই নোটটা চলবে না, তো ভাঙার নাই কেন? আপনার থেকে আগে যদি ভাঙাইতে, মানে যদি এটা দ্বারা কেনারই চিন্তা আপনাদের আগে ভাঙার নাই কেন? ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইরের টাকা আমরা রাখি এই ভাঙাবো এই উদ্দেশ্যে না। মোস্ট অফ দ্য টাইম বাইরের টাকা, বাইরের একটা কয়েন, ডাক টিকেট, এগুলো আমরা সংগ্রহ করি জাস্ট ফর শো অফ, নাথিং এলস, নাথিং এলস। আপনি চিন্তা করেন, এখন আপনি এনাফ ম্যাচিউরড হয়েছেন, আমরা এনাফ ম্যাচিউরড হয়েছি, বাট যখন আপনি ক্লাস 1-এ ছিলেন, 2-তে ছিলেন, বাইরের একটা কয়েন, একটা ডাক টিকেট, একটা নোট পাইলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেন না, দোস্ত আমার কাছে একটা আমেরিকান টাকা আছে, একটা সৌদি আরবের কয়েন আছে, আরবি লেখা মাঝখান দিয়া শেয়ার করতেন না? ভাব, আর কোনো কিছু আছে না? আর কিচ্ছু নাই। তো ব্যাপারটা হচ্ছে এই ভাবটাই হচ্ছে অব্যয়। দ্যাট মিনস, খেয়াল করেন আপনার কাছে দুই পাশে দুটো সবুজ নোট, মাঝখানে একটা লাল নোট আছে। এটা যদি নাও থাকে তাও আপনার কাছে 2000 টাকা আছে, আর এটা যদি থাকে তাও আপনার কাছে 2000 টাকাই আছে। তাহলে এটা থাকার লাভটা কি? দেখতে একটু সুন্দর লাগতেছে, দুই পাশে দুটো সবুজ নোট, মাঝখানে একটা লাল নোট, দেখতে সুন্দর লাগতেছে। সো দিস ইজ অব্যয়। তার মানে অব্যয় হচ্ছে সেই পদ যে পদ বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, অব্যয় হচ্ছে সেই পদ যে পদ বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে প্রথম বাক্যে অব্যয় কোনটা আমরা কিভাবে বের করবো? আসেন, মনে করেন আমি জানি না কোনটা অব্যয়, মনে করেন আমি জানি না কোনটা অব্যয়, তবে একটা একটা করে পদ ফেলে দিই, দেখি কোনটা ছাড়া বাক্য হয়, সেটাই অব্যয়। আসেন, প্রথমে আমি নাইম ফেলে দিই। মনে করেন আমি নাইম ফেলে দিলাম, অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হয়? বলেন, অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হয়? বাক্য হয় না। সো ক্যাটাসের কি হবে? মানে তার মানে নাইম এটা অব্যয় পদ না। এবার অসুস্থ বলে দেন তো, দেখেন তো বাক্য হয় কিনা। নাইম তাই সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হয়? এটাও হয় না। নাইম তাই সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হয়? এটাও হয় না। এবার পরীক্ষা বলে দেন, দেখেন তো বাক্য হয় কিনা। নাইম অসুস্থ তাই সে দিতে পারে না, কি দিতে পারে না, এটাও কিন্তু বাক্য হয় না। কিন্তু দেখেন একমাত্র তাই ফেলে দিলে, নাইম অসুস্থ সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হয়। তার মানে এই তাইটা কোন পদ বলেন? তাইটা হচ্ছে অব্যয় পদ। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে ভাই, এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এই বাক্যে অব্যয় কোনটা, এটা কেমনে বের করবো? ওকে, তাই বই কি এই কথাটার মানে কি, এটা আপনাকে বুঝতে হবে। তাই বই কি কথাটার মানে কি বলেন তো? তাই বই কি এই কথাটার মানে হচ্ছে তাই নাকি। হ্যাঁ, এই কথাটা কখন বলে একজন মানুষ আরেকজন মানুষকে? কখন বলে? মনে করেন আপনার কোন একটা ফ্রেন্ডের সাথে আপনার দেখা হলো, দেখা হওয়ার পর আপনি বলছেন দোস্ত আমি তো সরকারি চাকরি করি। আপনি কি বলছেন? দোস্ত আমি তো সরকারি চাকরি করি। তখন আপনার ফ্রেন্ড বলছে তাই বই কি। এই যে সে বলতেছে তাই বই কি, এটার মানে কি? তাই নাকি। এটার মানে কি? তাই নাকি। তো খেয়াল করেন, তো তাই বই কি বা তাই নাকি এই কথাটা সে কখন বলতেছে? যখন আপনি বলতেছেন দোস্ত আমি তো সরকারি চাকরি করি। এখন মনে করেন আপনি বাক্যটা এরকম বলতেছেন, দোস্ত আমি তো সরকারি চাকরি করি, আপনি তাই ফেলে দিয়ে দেখেন তো বাক্য হয় কিনা। দোস্ত আমি তো সরকারি চাকরি করি নাকি, বাক্য হয়? হয় না। এবার বই ফেলে দেন তো দেখেন তো বাক্য হয় কিনা। দোস্ত আমি তো সরকারি চাকরি করি তাই কি, বাক্য হয়। তো তার মানে এই বইটা হচ্ছে কি, এই বইটা হচ্ছে অব্যয়। এই বই মানে কিন্তু পড়ার বই না, বুকস না। এই বই মানে হচ্ছে ব্যতীত, বুঝতে পারছেন? বা তাই নয় কি, তাই নাকি, এরকম কনসেপ্টটা কি ক্লিয়ার? তো তার মানে অব্যয় হচ্ছে সেই পদ যে পদটা বাক্য থেকে ফেলে দিলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু থাকলে দেখতে সুন্দর লাগে। এখন এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে, সেটা কি? ভাইয়া নাইম অসুস্থ তাই পরীক্ষা দিতে পারে না, এটাও তো হয়। অর্থাৎ বাক্য থেকে যদি আমি সে পদ ফেলে দিই তাও তো আমার বাক্য হয়। আমি যদি এভাবে বলি যে নাইম অসুস্থ তাই পরীক্ষা দিতে পারে না, তাও তো বাক্য হচ্ছে। তাহলে সেটা কি অব্যয় পদ? উত্তর হচ্ছে না। মনে রাখবেন, বাক্য থেকে শুধুমাত্র অব্যয় পদ ফেলে দিলেই যে বাক্যের অর্থ ঠিক থাকে ব্যাপারটা এরকম না। বাক্য থেকে অনেক সময় সর্বনাম পদ ফেলে দিলেও বাক্যের অর্থ ঠিক থাকে। বাক্য থেকে অনেক সময় বিশেষণ পদ ফেলে দিলেও বাক্যের অর্থ ঠিক থাকে। যেমন মনে করেন আমি বললাম যে নাইম ভাই ভালো ছেলে। হ্যাঁ, নাইম, নাইম ভাই ভালো ছেলে, ভালো ছেলে। এখন এই যে বললাম নাইম ভাই ভালো ছেলে, এখন ভালোটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফর্ম, বিশেষণ। এখন আপনি যদি বিশেষণ বাদ দিয়াও দেন, ঠিক আছে, তাহলে নাইম ছেলে, এটা নিয়ে তো ডাউট নাই। নাইম ভাই ছেলে, এটা নিয়ে তো ডাউট নাই। বা মনে করেন আমি বললাম নাইম অনেক পড়াশোনা করে, তবে অনেক বাদ দিয়ে দেন, নাইম পড়াশোনা করে, বাক্য তো হচ্ছে।
হচ্ছে না, তাই বলি কি অনেক কি অব্যয় পদ? ডেফিনেটলি না। অনেক পদটা কি পড়াশোনা পদটাকে মডিফাই করছিল, এখানে ভালো পদটা কি ছেলে পদকে মডিফাই করছে, সেগুলো বিশেষণ পদ। তারপরে বাক্য থেকে বিশেষণ পদ দিলেও বাক্য হয়, সর্বনাম বাদ দিলেও বাক্য হয়, অব্যয় বাদ দিলেও বাক্য হয়। তাহলে ডিফারেন্স গুলো কি এদের মধ্যে? ডিফারেন্সটা হচ্ছে মনে রাখবেন, বাক্যের মধ্যে বিশেষণ পদটা বাক্যের অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম বা ক্রিয়া কাউকে না কাউকে মডিফাই করে। বাক্যের মধ্যে সর্বনাম পদটা বাক্যের অন্য কোনো পদকে রিপ্রেজেন্ট করে। যেমন এখানে সে পদটা কাকে রিপ্রেজেন্ট করছে? নাইমকে রিপ্রেজেন্ট করছে। এখানে সে দ্বারা কাকে বোঝাচ্ছে? নাইমকে বোঝাচ্ছে। তো সে যদি সর্বনাম হইতো মানে অব্যয় হইতো তাহলে তো নাইম এটাও অব্যয়। কথা কি ক্লিয়ার? সেই কারণে সেকে আমরা কি বলছি? সেকে আমরা বলছি হচ্ছে সর্বনাম পদ, সে নাইমকে রিপ্রেজেন্ট করছে, নাইমের পরিবর্তে সে পদটা বসছে। ওকে ফাইন, তাহলে না এটা অব্যয় হবে না। আবার বিশেষণ পদটাও দেখেন বাক্যের অন্য কোনো পদকে বিশেষিত করে, লিঙ্কড আপ। কিন্তু দেখেন অব্যয় পদের সাথে বাক্যের অন্য কোনো পদের কোনো সম্পৃক্ততা নাই। বাক্যের কোনো পদকে সে বিশেষিত করে না, কারো পরিবর্তেও বসে না। মোট কথা বাক্যে বসেই হচ্ছে বাক্যটাকে সুন্দর করার জন্য, সেইটা হচ্ছে অব্যয় পদ। কথা কি ক্লিয়ার? তার মানে অব্যয়ের সংজ্ঞা যদি, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি অব্যয়ের সংজ্ঞা আসে তাহলে আমরা কি লিখবো? অ্যাকচুয়ালি অব্যয়ের সংজ্ঞা আসলে কি আমরা লিখবো যে পদ বাক্য থেকে ফালাই দিয়া চেক করে দেখতে হয় বা ফালাই দিয়া রাখতে হয় তাকে অব্যয় পদ বলে না। অব্যয়ের সংজ্ঞা লিখবেন যে পদ বাক্যের অন্য দুটি পদের সঙ্গে সংযোগ বা সমন্বয় ঘটিয়ে থাকে এবং যা বাক্যে অলংকার রূপে ব্যবহৃত হয় সেটাকে অব্যয় পদ বলে। সংজ্ঞাগুলো আপনি যে কোনো বইতেই পাবেন, আমার বইতেও পাবেন কিছুদিন পরে, আপনি রেকর্ড ফাইল থেকে আবার দেখে লিখেও নিতে পারবেন। সো সংজ্ঞা ইজ নট এ ভেরি বিগ ডিল। ওকে, সবচেয়ে বড় কথা হচ্ছে সংজ্ঞাটা সাধারণত লিখিত পরীক্ষা ছাড়া কোনো জায়গায় আসেও না। এমসিকিউতে অব্যয় কাকে বলে কখনো আসে না, আসে হচ্ছে এই বাক্যে অব্যয় কোনটা এইটা, সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন এটা আমি বলেই দিলাম। ওকে, আশা করি অব্যয় কাকে বলে এটা নিয়ে আর সমস্যা হবে না। একটি বাক্যে কি একাধিক অব্যয় থাকতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। কি বলেন? অব্যয়পদের অনেকগুলো প্রকার আছে, এই প্রকারগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো, একটু পরেই আলোচনা করবো। তো ওই প্রকারগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন আপনি নিজেই দেখবেন যে আসলে হ্যাঁ একটা বাক্যে অনেকগুলো অব্যয় থাকতে পারে। ওকে, আচ্ছা, তো অব্যয় নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে অব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, একটা বাক্য থেকে কিভাবে অব্যয় নির্ণয় করতে হয় এটা। তবে আপনাকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে অনুসর্গ অব্যয়, হয়তো আপনি এটার নাম শুনেছেন। অনুসর্গ অব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এই টেকনিকটা যেটা আমি মাত্র শিখিয়েছি এটা কাজে দিবে না, এছাড়া অন্য সব অব্যয়ের ক্ষেত্রে এটা কাজে দিবে। অনুসর্গ অব্যয়ের ক্ষেত্রে এই টেকনিকটা কাজে দিবে না। ওকে, আগেই বলে নিলাম। ওকে, এবার আসেন আমরা অব্যয়ের একটু শ্রেণী বিভাগ শিখে আসি। লিখেন অব্যয় শব্দ, লিখেন অব্যয় শব্দ, অব্যয় শব্দ তিন প্রকার। অব্যয় শব্দ তিন প্রকার। লিখেন অব্যয় শব্দ কয় প্রকার ভাই? তিন প্রকার। তিন প্রকার কি কি? লিখেন বাংলা তৎসম বিদেশি, বাংলা তৎসম বিদেশি, বাংলা তৎসম বিদেশি। বলেন অব্যয় শব্দ কয় প্রকার? তিন প্রকার। কি কি? বাংলা তৎসম বিদেশি। এখন আসেন বাংলা অব্যয় কয়টা? বাংলা অব্যয় আছে পাঁচটা। বলেন বাংলা অব্যয় কয়টা? পাঁচটা। পাঁচটা কি কি? পাঁচটা হচ্ছে আর, আবার, ও, আর, আবার, ও, হা, না। দ্যাটস ইট, শেষ। এই পাঁচটা বাংলা অব্যয় কয়টা বলেন? পাঁচটা। কি কি? আর, আবার, ও, হা, না। এই পাঁচটা হচ্ছে বাংলা অব্যয়। এবার হচ্ছে তৎসম অব্যয়। তৎসম অব্যয় কয়টা? তৎসম অব্যয় হচ্ছে কয়টা? আমি একটু তৎসম অব্যয় নিয়ে পরে আলোচনা করছি। বাংলা অব্যয় হচ্ছে পাঁচটা। কি কি? আর, আবার, ও, হা, না। বাংলা অব্যয় হচ্ছে পাঁচটা। এবার হচ্ছে বিদেশি অব্যয়। তৎসম অব্যয় পরে বিদেশি অব্যয়। বিদেশি অব্যয় হচ্ছে সাতটা। বলেন বিদেশি অব্যয় কয়টা? সাতটা। সাতটা কি কি? একটা টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি, শর্টকাটের একটা টেকনিক আছে, টেকনিক দিয়ে মনে রাখতে পারি। সেটা কি? আব্বা, মাখু, মাখা। আব্বা বানানটা কিন্তু আলাদা আলাদা। ওকে, আব্বা মানে যুক্ত ব্যঞ্জন না, কিন্তু আলাদা। আব্বা, মাখু, মাখা। দ্যাটস ইট। এইটুকু মনে রাখেন, আপনার বিদেশি অব্যয় সাতটা মুখস্থ হয়ে যাবে। আসেন কিভাবে? আব্বা, মাখু, মাখা। এখন আসেন আতে কি? আতে হচ্ছে আলবত। বলেন আতে কি? আতে হচ্ছে আলবত। অনেক সময় বলে না আলবত হাম আয়েঙ্গে, মানে অবশ্যই আমি আসবো। কথা বললে বুঝছেন? এরপর আসেন ব। বতে কি? বতে হচ্ছে বহুত। বলেন বতে কি? বতে হচ্ছে বহুত। যেমন এই আলবত মানে হচ্ছে অবশ্যই, আর এই বহুত মানে হচ্ছে অনেক। যেমন মনে করেন বহুত খুব, ঠিক আছে, বা মনে করেন বহুত আচ্ছা মানে অনেক ভালো, ঠিক আছে। তো এই বতে হচ্ছে বহুত। দেন এই বা, বাতে হচ্ছে অ্যাকচুয়ালি, বাতে হয় বাস, তবে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা বাস না, ওয়ার্ডটা অ্যাকচুয়ালি সাবাস।
আমরা মিলানোর জন্য বলছি বা, আব্বা এই ওয়ার্ডটা এভাবে মিলানোর জন্য বলছি হচ্ছে বা, বাট অ্যাকচুয়ালি ওয়ার্ডটা বাস না, ওয়ার্ডটা হচ্ছে সাবাস। ওকে, তাহলে আতে হচ্ছে আলবত, বতে হচ্ছে বহুত, বাতে হচ্ছে সাবাস। ওকে ফাইন। এরপর মা, মাতে হচ্ছে মারহাবা, বলেন মাতে কি? মাতে হচ্ছে মারহাবা। খুতে হচ্ছে খুব। আচ্ছা, খুতে কি? খুতে হচ্ছে খুব। এখন এই খুব নিয়ে কিন্তু একটু ঝামেলা আছে। মনে রাখবেন এই খুব অর্থ কি, এটা অনেকেই প্যাচ লাগায়। এই খুব অনেকে বলে যে এই খুব অর্থ হচ্ছে অনেক, না। খুব যখন অনেক অর্থ দিবে তখন সেটা হচ্ছে বিশন। আবার বলছি, খুব যখন অনেক অর্থ দিবে তখন সেটা হচ্ছে বিশন। যেমন আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় অনেক ভালোবাসি, এখানে এই খুবটা হচ্ছে বিশন। কিন্তু যদি বলে যে বহুত খুব, খুবসুরত, ঠিক আছে, তো কিতনা খুব হ্যায়, তো এই যে খুব, এই খুবটা কিন্তু বিশন না, এই খুবটা হচ্ছে অব্যয়। কথা কি ক্লিয়ার? ভাইয়া ইউটিউবের ক্লাসে তৎসম 7টা বলছিলেন মনে হয়, কনফিউজড আমি। না, ইউটিউবের ক্লাসে তৎসম 7টা বলি নাই, বিদেশি 7টা বলছি। আর যদি তৎসম 7টা বলেও থাকি সেটা ভুল, স্লিপ অফ টাং মেবি মাই। এটা অবশ্যই বিদেশি অব্যয় 7টা হবে, তৎসম না। ওকে, আপনি তারপরে আরেকবার চেক করে নিন। আর ইউটিউবের ক্লাসে অব্যয়ের একটা বিষয় অবশ্য সেখানে ভুল বলছিলাম, অবশ্য সেটা ভুল না, ভুল না। ব্যাপারটা হচ্ছে তখন পর্যন্ত ব্যাপারটা আমি ওইরকমই জানতাম, বাট পরে আরো স্টাডি করার পরে ব্যাপারটা আমি জানতে পারছি যে না, এটা এরকম হবে না, অন্যরকম হবে। তো ওইটা আমি আপনাদেরকে আজকে কারেকশন করে পড়াই দিব, ওটা এখনো পড়াই নাই, পড়াবো। তো খেয়াল করেন, আতে হচ্ছে আলবত, বতে হচ্ছে বহুত, বাতে হচ্ছে বাস, মাতে হচ্ছে মারহাবা। মারহাবা মানে কাউকে সাবাসি দেওয়া, ঠিক আছে, মানে মারহাবা মানে খুব ভালো, এরকম, বুঝতে পারছেন, কাউকে সাবাসি দেওয়া। খুতে হচ্ছে খুব, এই খুব মানে কি? খুব মানে হচ্ছে সুন্দর। দেন হচ্ছে মা, এই মা মানে কি? এই মা হচ্ছে, এই মা মানে হচ্ছে মাইরি। এই মাতে কি? মাতে হচ্ছে মাইরি। এখন মাইরি কি জিনিস? মাইরি কি জিনিস? মাইরি হচ্ছে কসম কাটা। কসম কাটা কিরকম কসম কাটা? দেখেন, আমাদের মুসলমানদের নিকট সবচেয়ে পবিত্র হচ্ছে আল্লাহ তাআলা, এবং আমরা দেখবেন এই জন্য কথায় কথায় আল্লাহ তাআলার কসম কাটি। দোস্ত, আল্লাহর কসম করে বলতেছি আমি এটা করি নাই। এরকম খ্রিস্টানদের কাছে তাদের সবচেয়ে পবিত্র হচ্ছে মাতা মেরি। মাতা মেরির নামে তারা যে কসমটা কাটে সেটাকে বলা হয় মাইরি। কথা কি বুঝতে পারছেন? মাতা মেরির নামে তারা যে কসমটা কাটে সেটাকে কি বলা হয়? মাইরি। সো এই জন্য দেখবেন কলকাতার দিকে এই ওয়ার্ডটার প্রচলন অনেক বেশি। দেখবেন মাইরি বলছি, আমি করিনি, ঠিক আছে, তো এই যে মাইরি বলছি, আমি জানি না, মাইরি বলছি, এভাবে করে বলে, মানে কি সত্যি বলছি বা কসম করে বলতেছি, বুঝতে পারছেন? ওকে, লাস্ট ওয়ার্ড সেটা হচ্ছে খা। এন্ড খাতে হচ্ছে খাসা। খাতে কি বলেন? খাতে হচ্ছে খাসা। মেয়ে যদি বলো তাহলে খাসা একখান আছে। কোন গল্পের উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পে, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পে কল্যাণী সম্পর্কে, অর্থাৎ গল্পের নায়িকা সম্পর্কে অনুপমের নিকট, অর্থাৎ গল্পের নায়কের নিকট নায়কের বন্ধু হরিশ যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন বলে, মেয়ে যদি বলো তাহলে খাসা একখান আছে, মানে কি মেয়ে যদি বলো তাহলে খুব ভালো একটা মেয়ে আছে, এরকম, বুঝতে পারছেন? ওকে, তাহলে খাসা মানে কি? খাসা মানে হচ্ছে সেই, মানে সেই, মানে খুব ভালো, মানে জোস, ওয়াও। আমরা তো বিভিন্ন ভাবে বলি এখন, লুল, অস্থির, জোস, আগুন, কত কিছু বলি না? তো খাসা মানে অ্যাকচুয়ালি এগুলো সব, বুঝতে পারছেন? ওকে, তো বিদেশি অব্যয় কয়টা? বিদেশি অব্যয় হচ্ছে 7টা। কি কি? আব্বা, মাখু, মাখা। আতে হচ্ছে আলবত, বতে হচ্ছে বহুত, বাতে হচ্ছে বাস, এটা অ্যাকচুয়ালি বাস হবে না, হবে সাবাস। মাতে মারহাবা, খুতে খুব, মাতে মাইরি, খাতে খাসা। দ্যাটস ইট। তাহলে বলেন বাংলা অব্যয় কয়টা? 5টা। আর আবার ও হানা, বলেন কি কি? আর আবার ও হানা। বিদেশি অব্যয় 7টা, আব্বা, মাখু, মাখা। কোশ্চেন হচ্ছে তৎসম অব্যয় কয়টা? আসেন তৎসম অব্যয় লিখেন বি বি এস। তৎসম অব্যয় লিখেন বি বি এস। এখন কোশ্চেন হচ্ছে ভাই বিবিএস জিনিসটা কি? বিবিএস মানে হচ্ছে বাদ বাকি সব। সহজ জিনিস। অর্থাৎ তৎসম অব্যয় এটা আসলে কাউন্ট করে শেষ করা যাবে না, এত অব্যয় আছে। এই কারণে আমরা এটা পড়বো না, এটা কারণে আমরা এটা পড়বো না। এই বাংলা 5টা, বিদেশি 7টা, এই 7 5 12টার বাইরে যাবে সব তৎসম অব্যয়, শেষ। যেমন কি? যেমন মনে করেন এবং, কিন্তু, অথবা, নতুবা, যদিও, তথাপি, সুতরাং, অধিকন্তু, পরন্তু, যেহেতু, সেতু, যা আছে সব কি? সব তৎসম অব্যয়। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বাংলা অব্যয় কয়টা? 5টা। তৎসম বিদেশি অব্যয় কয়টা? 7টা। এর বাইরে যা আছে সব তৎসম অব্যয়। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত অব্যয় শব্দ নিয়ে। কি নিয়ে আলোচনা করেছি? অব্যয় শব্দ নিয়ে। এখন যদি প্রশ্ন করি তাহলে বলেন তো অব্যয় পদ কত প্রকার? বলেন অব্যয় পদ কত প্রকার, দেখি কিরকম মনোযোগ দিয়ে ক্লাস করছেন। বলেন অব্যয় পদ কত প্রকার? অ্যান্সার দেন।
সুমাইয়া বলছে 4 প্রকার, সুমাইয়া আপু বলছে 4 প্রকার। ওকে, ভেরি গুড। অব্যয় শব্দ আপনাদেরকে এতক্ষণ পড়িয়েছি, অব্যয় শব্দ কত প্রকার, বাট রাইট নাও আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করেছি তখন বলেছে অব্যয় পদ কত প্রকার। তো দেখেন অব্যয় শব্দ আসলে 3 প্রকার, কিন্তু অব্যয় পদ কিন্তু 3 প্রকার না, পদ হচ্ছে 4 প্রকার। এখানে আমার একটা ঝামেলাও আছে, ঝামেলাটা কি আমি একটু খেয়াল করেন, দেখা দিচ্ছি। অব্যয় পদ বা শুধু অব্যয় যদি বলে যে অব্যয় কত প্রকার, তো ধরে নিতে হবে এটা অব্যয় পদকেই বুঝাইছে। অব্যয় কয় প্রকার বা অব্যয় পদ কত প্রকার, কারেক্ট আনসার হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখানে একটা প্যাচ আছে। অব্যয় বা অব্যয় পদ কত প্রকার, 4 প্রকার। 4 প্রকার হচ্ছে, 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, 1 নম্বর কি বলেন, সমুচ্চয়ী অব্যয়। 2 নম্বর হচ্ছে অনন্যয়ী অব্যয়, 2 নম্বর কি অনন্যয়ী অব্যয়। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে অনুকার অব্যয়, 3 নম্বর কি অনুকার অব্যয়। 4 নম্বর কি অনুসর্গ অব্যয়, 4 নম্বর কি অনুসর্গ অব্যয়। এই হচ্ছে 4টা প্রকার আছে। এখন প্যাচ হচ্ছে নতুন 2021 সালের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে এখানে কি করছে, অব্যয় নামে কোনো ওয়ার্ডই নাই, অব্যয় নামেই কোনো ওয়ার্ড নাই, মানে সেখানে ডিরেক্টলি বলা আছে পদ প্রকরণ 8 প্রকার। পদ প্রকরণ আমরা তো শিখছি 2 প্রকার, সব্যয় পদ অব্যয় পদ। সব্যয় পদ আবার 4 প্রকার, বিশেষ্য বিশেষণ ক্রিয়া এবং সর্বনাম। আর আরেকটা হচ্ছে অব্যয় পদ। তো সেই অব্যয় পদ হচ্ছে আবার 4 প্রকার আমরা দেখতেছি। নতুন বইতে কি করছে, অব্যয় নামে কোনো পদই রাখে নাই, তারা কি করছে এই সমুচ্চয় অব্যয় যেটা, এটাকে যোজক নামে নতুন বইতে ইনক্লুড করা হয়েছে। যোজক কি নামে, যোজক নামে। তো সমুচ্চয় অব্যয়ের মধ্যে আমরা এই যোজক জিনিসটা সম্পর্কে পড়বো। অনন্যই অব্যয়, এটাকে আবেগ নামে ইনক্লুডেড করা হয়েছে, কি নামে, আবেগ নামে ইনক্লুডেড করা হয়েছে। অনুকর অব্যয়কে টোটালি তারা রাখেই নাই, আর অনুসর্গ এটাকে অনুসর্গ নামেই ইনক্লুডেড করা হয়েছে, অনুসর্গ এটাকে অনুসর্গ নামে ইনক্লুডেড করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তো টোটাল হচ্ছে অব্যয় পদ, সরি টোটাল হচ্ছে নতুন বইতে পদ প্রকরণ 8 প্রকার। সেই 8 প্রকারের মধ্যে হচ্ছে দেখবেন যোজক, আবেগ, অনুসর্গ এগুলো আছে। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি পরীক্ষায় বলে অনুকার তো বাদ দিয়ে দিছে নতুন বইতে, তাহলে যদি প্রশ্ন বলে যে অব্যয় পদ কত প্রকার, আমরা কি 3 প্রকার দিব না 4 প্রকার দিব? আমাদের যদি প্রশ্ন আসে যে অব্যয় পদ কত প্রকার, আমরা কত প্রকার দিব, 3 প্রকার দিব না 4 প্রকার দিব? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে ফাইন, উত্তর হচ্ছে 4 প্রকার দিবেন। কত প্রকার দিবেন, 4 প্রকার দিবেন। এখন লজিক হচ্ছে ভাই কেন 4 প্রকার দিব, কারণ নতুন বইতে তো অব্যয় শব্দটাই নাই। কোশ্চেন করা হয়েছে অব্যয় কত প্রকার, নতুন বইতে তো অব্যয় শব্দটাই নাই। তার মানে কি কোশ্চেনটা অবশ্যই মৌলিক বই বা পুরনো বই অনুসারে, সেই জন্য অব্যয় পদ কত প্রকার বা অব্যয় কয় প্রকার প্রশ্ন আসলে অবশ্যই 4 প্রকার দিবেন। কথা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আসেন এখন আমরা এই সমুচ্চয়, অনন্যয়, অনুকার, অনুসর্গ এগুলো কি কি এটা একটু জানবো। তার আগে রাজ ভাই হাত তুলেছেন, রাজ ভাইয়ের প্রশ্নটা একটু শুনে নেই। রাজ ভাই আনমিউট। ভাই এটা হলো এই বই সংক্রান্ত একটা কোশ্চেন, সেটা হলো যে মানে আমাদের পুরাতন বইটা যদি মৌলিক বই হয় আর নতুন বইটাকে মানে চিরাচরিত সবাই বলতেছে যে এই বইটা মানে তেমন গুরুত্ব বহন করে না বা এই যে, তো এনসিটিভিও তো আশা করি ভাই এই জিনিসটা বুঝে, তাহলে কেন একটা ভালো বই বাদ রেখে মানে এই বইটা দিল? মানে আপনার সাথে তো অনেক হয়তো বড় বড় বাংলার যারা রাইটার তাদের সাথে কথা হয়, এই সুবাদে আমি জানতে চাচ্ছি বিষয়টা। এটার যথেষ্ট মানে সুন্দর উত্তর আছে, কিন্তু এখন তো রেকর্ড হচ্ছে, এখন বলা যাবে না। অফলাইনে কোন এক সময় মেসেঞ্জারে নক দিয়ে আমি ব্যাখ্যা সহকারে বলে দিব, ঠিক আছে? ভাই তাহলে ক্লাস শেষে 2 মিনিট একটু কথা বলে রেকর্ড অফ করে বলি আমি মৌলিক। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বললেন যে আগের বইটাকে মৌলিক বই বলা হয়, এটাও কিন্তু ঠিক না। আগের বইটা হচ্ছে মৌলিক বই তা না, ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটাকে মৌলিক বইয়ের পর্যায়ে আমরা নিয়ে গেছি, হাইপ তৈরি করে বলছি, এরকম কিচ্ছু না। ব্যাপারটা হচ্ছে কি আসলে 90 দশকের দিকে বা 20 শতাব্দীর প্রথম দিকে যখন যখন 20 শতাব্দীর প্রথম দিকে, 20 শতাব্দী বলতে 20 শতাব্দী বলতে সরি একবিংশ শতাব্দী, এই যে একবিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ 2000 সালের পরের দিকে, তখন যখন চাকরির পরীক্ষাগুলো হতো নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে হুবহু কোশ্চেন কমন করতো। মুনির চৌধুরী, মোফাজ্জল চৌধুরী যে বইটা, সেই বই থেকে হুবহু কোশ্চেন কমন করতো। এখন এটার কারণটা কি? কারণ হচ্ছে তখন সত্যি কথা বলতে বাংলা নিয়ে এতটা চর্চা হতো না।
যেটা বর্তমানে হয়, এতটা চর্চা তখন হতো না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলেন, আর আপনি করোনার মহামারীর পজিটিভ দিকের কারণে বলেন, নেগেটিভ দিক তো আছে, বাট পজিটিভ তো কিছু দিক আছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে গবেষণা করা, মানুষ বাসায় বসে বসে বহুত কিছু নিয়ে নতুন গবেষণা করছে। তো ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণেই বলেন আর মানে গবেষণার কারণেই বলেন, নতুন যে বইটা মানে ক্লাস 9-10 ব্যাকরণ বইয়ের, এই ব্যাকরণ বইটাকে বা পুরাতন যে বইটা ছিল এই ব্যাকরণ বইটাকে আমরা হচ্ছে এই মানসিকতার মধ্যে ধারণ করি যে এটা আমাদের বিসিএস এর জন্য একটা পাঠ্য বই। বাট বইয়ের কোন জায়গায় কিন্তু বলা নাই যে বইটা বিসিএস এর জন্য, কোন জায়গায় বলা নাই, কোন জায়গায় বলা নাই এই বইটা বিসিএস এর জন্য, চাকরি পরীক্ষার জন্য, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কোন জায়গায় বলা নাই। লেখা আছে স্পষ্ট ভাবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। কথা কি ক্লিয়ার? একটা নর্মাল হিসাব, আপনি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হন বা চাকরি পরীক্ষার্থী হন, তো চাকরি পরীক্ষার্থী একটা স্টুডেন্ট মানে কি, সে বিবিএ এমবিএ পাস করা, মিনিমাম বিবিএ পাস করা মানে অনার্স কমপ্লিট করা, মাস্টার্স না হয় নাই করলো। তো একটা অনার্স কমপ্লিট করা স্টুডেন্টের পাঠ্য বই যদি 9-এর বই হয়, তাহলে 9-এর স্টুডেন্ট আর অনার্সের স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? বেসিক নলেজের ডিফারেন্সটা কোথায়? কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, তো এখন একটা সময় ছিল, এটা আমি স্বীকার করি, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখলে আমরা দেখতে পাই যে হুবহু নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে তুলে দিচ্ছে। বাট সেটা কখন? সেটা 2000 সালের দিকে, 2000 মানে 90-এর দশকে, বা হচ্ছে মনে করেন যে 2000 সালের থেকে 2005 সাল, 6 সাল, 7 সাল, 10 সাল পর্যন্ত। এরপরে 2011 সালে যখন বাংলা বানান নীতির প্রণয়ন হয়, তো বাংলা একাডেমির তখন থেকে কিন্তু গ্রোথটা আস্তে 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 দৃশ্যমান হয়। এবং তারপরে 2016 সালে প্রমিত বাংলা একাডেমির অভিধান বের হয়, আধুনিক বাংলা অভিধান বের হয়, তারপর হচ্ছে বাংলা একাডেমির ব্যাকরণ অভিধান বের হয়। তো আলটিমেটলি আস্তে আস্তে এই জিনিসগুলো নতুন করে আমরা জানতে পারতেছি। একদম রিসেন্ট, এগুলো কিন্তু খুব বেশি দিন হয় নাই যে প্রচলিত হয়েছে, মাত্র 5 বছর। 5 বছরে কি হয়, একটা জিনিস ভালো করে প্রচার হইতেই তো মিনিমাম 1 যুগ লেগে যায়। তো এখন পর্যন্ত তো ওইভাবে প্রচারও হয়নি। এই কারণে আসলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটাকে আমরা আসলে মনে করি যে চাকরির জন্য বা এটার জন্য মৌলিক বই। অ্যাকচুয়ালি এগুলো মৌলিক বই না, অ্যাকচুয়ালি এগুলো মৌলিক বই না। তারা বরং মৌলিক বইগুলো দেখে তারা বই লিখে। কথা বুঝতে পারছেন? যারা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের রাইটার, তারাও মৌলিক বই দেখে বই লিখে। বুঝতে পারছেন? মৌলিক বই মানে আমার হ্যাঁ, বর্তমানে যে বইটা এখন নবম দশম শ্রেণীতে দেওয়া হয়েছে, এর থেকে তো ভাই আমাদের যে আগে আমরা যে বই পড়ে এসেছি এটা তো ভাই বেটার ছিল। তাহলে একটা বেটার বইকে কেন বাদ দিয়ে দিল এনসিটিভি? মানে মানে একটা আমাদেরকে যে শিখা না, ব্যাপারটা কি আমি বলি। ব্যাপারটা হচ্ছে আগের বইটা বেটার ছিল ডেফিনেটলি, বাট আগের বইয়ের কিছু মুদ্রণজনিত ত্রুটি ছিল। এখন মুদ্রণজনিত কিছু ত্রুটি, এটা নিয়ে আমরা প্রায়ই বলতাম। আমি যেমন গত 2 বছর ধরে ফেসবুক এটা নিয়ে অনেক সরব, অনেক অ্যাক্টিভ, যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে এই জায়গাগুলোতে ভুল আছে, আপনারা এই ভুলগুলো সংশোধন করে নেবেন। এখন আমি যে ভুল বলছি, আমি কি ব্যাকরণবিদ? ডেফিনেটলি না, আমি তো ব্যাকরণবিদ না। তাহলে আমি কোন রেফারেন্সে বলছি? আমি বাংলা একাডেমির রেফারেন্স দিয়ে বলছি। বাংলা একাডেমির এত নম্বর পৃষ্ঠা আছে, খুঁজে দেখেন। তখন বাংলা একাডেমির রেফারেন্স দিয়ে আমি এই ভুলগুলো তুলে ধরতাম। তো এরকম আমার মতো অনেকে আছে না যারা ভুলগুলো তুলে ধরতো। তো আলটিমেটলি এই ভুলগুলো নিয়ে 2019-20 সালে বা এর আগের থেকে, অনেক আগের থেকে অনেকগুলো আস্তে 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 চেঞ্জ হতে থাকে। যেমন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। 2009 সালে আমি যখন ইন্টারে পড়ি, তখন আমার কাছে বইটা এখন আছে, দেখাই। এই যে এটা 2009 সালের বই, এটা 2009 সালের বাংলা ব্যাকরণ বই। এই বইয়ের মধ্যে বিশ্ববিভবনের সংজ্ঞায় বলা আছে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির একটির পরিবর্তনের নাম হচ্ছে বিশ্ববিভবন। কিন্তু এই পাশাপাশি ওয়ার্ডটা কিন্তু ভুল, এবং এটা কিন্তু আমি আপনাদেরকে ধ্বনি পরিবর্তনের ক্লাসে বেসিক ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। তো এই যে পাশাপাশি ওয়ার্ডটা যে ভুল, এটা কিন্তু 2014 সালের বইতে কারেক্ট করা হয়েছে। 2013 কি 14 সালের বইতে। এর আগ পর্যন্ত পাশাপাশি ওয়ার্ডটা ছিল। বাট তার মানে কি আস্তে 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 পরিবর্তন করা হচ্ছে। হয় নাই যে তা না, এই বইয়ের যে সংশোধন হয় নাই তা না, হয়েছে আস্তে আস্তে। বাট 16 সাল বা 17 সালের পরে বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বা অভিধান বা আধুনিক বাংলা অভিধান বের হওয়ার পরে একটা হিউজ চেঞ্জ আসে ব্যাকরণে। মানে ব্যাকরণের বিষয়গুলো সম্পর্কে মানুষ আস্তে আস্তে বেশি জানতে পারে খুঁটিনাটি।
এবং তারপরে মানুষ 9-10 ব্যাকরণ বইয়ের ভুলগুলো ধরতে পারে। এন্ড তারপরে সরকারের নিকট বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকগণ, বিভিন্ন মানে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক পণ্ডিতগণ বা অনেক লোক এই সরকারের নিকট বা এনসিটিভির নিকট হচ্ছে প্রস্তাবনা পাঠায় যে বইগুলো পরিবর্তন করা দরকার বা বইগুলো চেঞ্জ করা দরকার বা বইয়ের তথ্যগুলো পরিবর্তন করা দরকার বা হালনাগাদ করা দরকার। অ্যাকচুয়ালি পরিবর্তন না, হালনাগাদ করা দরকার, মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে জিনিসগুলো আপডেট করা দরকার। এখন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে জিনিসগুলো আপডেট করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিছু কিছু জায়গায় একদম স্বতন্ত্রতা দেখিয়েছেন, মানে আগের বইয়ের সাথে কিছুই নেই। কিছু কিছু জায়গায় একদম তারা মানে একদম নতুনত্ব কিছু জিনিস নিয়ে আসছে যেগুলো আগের বইতে কখনো ছিলই না। কথা কি বুঝতে পারছেন? কি হুদাই আলাপ শুরু করলেন ভাই? আসলে এটা হুদাই আলাপ হইলেও এটাও জরুরি। এটা হুদাই আলাপ, এটা সত্য, কিন্তু এটাও জরুরি। এখানে একটা বিষয় কি মনে রাখেন, দেখেন নবম দশম শ্রেণীর নতুন বইটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড বই হিসেবে ধরি, তাহলে এই বইতে ধ্বনি পরিবর্তন নাই, এই বইতে নত্য সত্য বিধান নাই। তাহলে আপনার কি মনে হয় ধ্বনি পরিবর্তন বা নত্য সত্য বিধান থেকে কোনো প্রশ্ন আসবে না বিসিএস এ বা চাকরি পরীক্ষায় বা কোনো জায়গায়? এটা তো একটা অমূলক প্রশ্ন না? 100% এগুলো থেকে প্রশ্ন আসবে। সো তার মানে কি, তার মানে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে তো এটা পড়বেন না। আপনি কোথেকে পড়বেন? ডেফিনেটলি কোনো মৌলিক বই থেকে পড়বেন। তার মানে 9-10 এর ব্যাকরণ বইটা আপনার জন্য না, 9-10 এর ব্যাকরণ বইটা 9-10 স্টুডেন্টের জন্য। সহজ কথা। আর এখন যদি বলি যে কেন তাহলে এটা বাদ দিছে, এটার উত্তরটা আমি আসলে অনলাইনে দিতে পারবো না, উত্তরটা পরে দিব, ঠিক আছে? কোন এক সময় যদি অফলাইনে কথা হয় তখন। ওকে ওকে, আমরা পড়াই যাই ভাই। ওকে, এই কোশ্চেন গুলো আসলে অনেকেরই থাকে। সো কোশ্চেন হইলেও কোশ্চেন গুলোর উত্তর আসলে অনেকের জানা উচিত। ওকে, যেটা বলতেছিলাম খেয়াল করেন, সমুচ্চয়ী অব্যয়, অনন্যই অব্যয়, অনুকার অব্যয়, অনুসর্গ অব্যয়, চারটা জিনিস। হ্যাঁ, তো প্রথমে আমরা আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাব। তো তার আগে আমি একটু আপনাদেরকে কিছু নাম বলে নেই, অর্থাৎ এই নামগুলোর আরো কিছু বিকল্প নাম আছে। যেমন অনুসর্গ, এটার আরেকটা নাম হচ্ছে পদান্বয়ী অব্যয়। অনুসর্গের আরেকটা নাম কি? পদান্বয়ী অব্যয়। ওকে, অনুকার অব্যয়, এর আরেকটা নাম হচ্ছে ধন্যাত্মক অব্যয়। অনুকার অব্যয়ের আরেকটা নাম কি? ধন্যাত্মক অব্যয়। অনন্যই অব্যয়, এটা আরেকটা নাম হচ্ছে অনন্যই না, অনন্যই অব্যয়, ধনাত্মক অব্যয়, অনুসর্গ অব্যয়, ঠিক আছে। ওকে, অনন্যই অব্যয়, সমুচ্চয়ী অব্যয় না, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে অনুসর্গ অব্যয়, অনন্যই অব্যয়, অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়, অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়, এই হচ্ছে টোটাল আমাদের অব্যয় পদের শ্রেণী বিভাগ। এখন আমরা আস্তে আস্তে নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে যাব। তো অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয় কোনটা? আমি আগেই বলেছি, অনুসর্গ অব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা অব্যয়ের যে টেকনিকটা শিখেছি সেই টেকনিক কাজে লাগানো যাবে না। তো অব্যয়, অনুসর্গ অব্যয় কোনটা? শর্টকাটে যদি আমি বলি সহজ ভাষায়, সেটা হচ্ছে সকল অনুসর্গ। সহজ কথা, সকল অনুসর্গ, যত অনুসর্গ আছে সব হচ্ছে অনুসর্গ অব্যয় পদ। শেষ। যত অনুসর্গ আছে সব অনুসর্গ অব্যয় পদ। এখন কোশ্চেন হচ্ছে ভাই, যেমন একটা উদাহরণ দেন। আসার একটা উদাহরণ দিই। যদি বলি তোমাকে দিয়ে সফলতা সম্ভব, তোমাকে দিয়ে সফলতা অর্জন সম্ভব বা সফলতা সম্ভব, হোয়াটএভার, তোমাকে দিয়ে সফলতা সম্ভব। এখন দেখেন তো, আমি বলছি তোমাকে দিয়ে সফলতা সম্ভব, এবারকে যদি আমি দিয়ে বাদ দেই, দিয়েটা হচ্ছে অনুসর্গ, তাহলে দিয়ে যদি বাদ দিই, দেখেন তো বাক্য হয় কিনা? তোমাকে সফলতা সম্ভব বাক্য হয়? হয় না। আমি বলছি না যে অনুসর্গ অব্যয়ের ক্ষেত্রে এই টেকনিক মানে মেনটেন করা যাবে না, যে পদ বাদ দিয়ে বাক্য হবে সেটাই অব্যয় পদ। হ্যাঁ, এই অনুসর্গ অব্যয়ের ক্ষেত্রে এটা করা যাবে না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এটা বুঝবেন কিভাবে? অনুসর্গ অব্যয়, এটার জন্য আমি তো বলছি যে সকল অনুসর্গ, যত অনুসর্গ আছে সব অনুসর্গ। অনুসর্গ কোনটা? যে পদ অন্য দুইটা পদের মধ্যে সমন্বয় সাধন করে। দেখেন, আমি যদি বলি তোমাকে সফলতা সম্ভব, এটা কিছু হয় না, কিন্তু তোমাকে পদ আর সফলতা পদের মধ্যে দিয়ে পদটাকে বলা হচ্ছে একটা সংযোগকারী, সমন্বয়কারী। সেইখানে এই দিয়েটা কি? দিয়েটা হচ্ছে অনুসর্গ। এখন সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে, এখন যেটা বলবো সেটা হচ্ছে, সেম উদাহরণে, সেম এক্সাম্পলে বাক্যের কোশ্চেন ডিমান্ড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অ্যান্সার চেঞ্জ হতে পারে। আমরা অনেক সময় কোশ্চেন ডিমান্ড বুঝি না, এই কারণে উত্তর ভুল দিয়ে আসি। উদাহরণ সেম, এক্সাম্পল সেম, বাট কোশ্চেন ডিমান্ডটা চেঞ্জ, এবং এই কারণে উত্তর কিন্তু চেঞ্জ হতে পারে। এটা মাথায় রাখতে হবে। যেমন কি ভাই, যেমন মনে করেন আমি একটা উদাহরণ দিলাম, এই বাক্যটা দিয়ে উদাহরণ দিই। মনে করেন বলা হলো, প্রশ্নে বলা হলো তোমাকে দিয়ে সফলতা সম্ভব। এখানে দিয়ে
কি, এখানে দিয়ে কি, অথবা এখানে দিয়ে এর ব্যাকরণিক নাম কি, দিয়ে কি অথবা দিয়ে এর ব্যাকরণিক নাম কি, ব্যাকরণিক নাম কি। তো এখানে কিন্তু উত্তর অব্যয় দেয়া যাবে না। মনে রাখতে হবে যখন এরকম প্রশ্ন করবে যে এখানে দিয়ে কি বা দিয়ে এর ব্যাকরণিক নাম কি, সরাসরি এটার উত্তর হবে হচ্ছে অনুসর্গ। নাম কি হবে? এটার উত্তর হবে অনুসর্গ। কিন্তু যদি বলে যে এখানে দিয়ে কোন পদ, কথা কি ক্লিয়ার? যদি বলে এখানে দিয়ে কোন পদ, তখন কারেক্ট আনসার হবে অব্যয় পদ। আর যদি মোর স্পেসিফিক করি তাহলে অনুসর্গ অব্যয় পদ। অর্থাৎ অব্যয় পদের তো চারটার মধ্যে কোনটা? অনুসর্গ অব্যয়। বাট পদ জিজ্ঞেস করলে সেটা অব্যয়, কিন্তু পদ জিজ্ঞেস না করলে সেটা অনুসর্গ হবে। যেমন আরেকটা উদাহরণ দেই, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। এখানে প্রতি কি, এখানে প্রতি এটা কি, অথবা প্রতি এর ব্যাকরণিক নাম কি, এরকম প্রশ্ন আসলে কারেক্ট আনসার হবে অনুসর্গ। কিন্তু যদি প্রশ্নে বলে তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, এখানে প্রতি কোন পদ, কারেক্ট আনসার অনুসর্গ অব্যয় পদ। বুঝতে পারছি? সেম এক্সাম্পল, সেম কোশ্চেন, বাট ডিমান্ড চেঞ্জ, অ্যান্সার চেঞ্জ। কনসেপ্ট ক্লিয়ার? এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই তাহলে বাংলা ভাষায় অনুসর্গ আছে কয়টা? এই অনুসর্গগুলা আমরা কিভাবে মনে রাখতে পারি? অনুসর্গগুলো আপনি যে কোনো ভাবে মনে রাখতে পারেন। অনুসর্গগুলো আসলে রিডিং পড়লে মনে রাখা সম্ভব, অনুসর্গগুলো মুখস্থ করার কিছু নাই। যেমন আপনারা অনেকে উপসর্গ মুখস্থ করেন, পরাপর অবসমনী অনুবনী দুর্বি অদিশু উৎপরি প্রতিহতি অভিপি উপা অঘা অজনা আড়ানা বিতনগত নিপাতি বিভর রাম শশা সুহা, এরকম আপনারা মানে উপসর্গ মুখস্থ করেন। এরকম অনেকেই অনুসর্গ আপনাদের মুখস্থ করার প্রয়োজন নাই। বাংলা ভাষা অনুসর্গ আছে প্রায় 40টার মতো। এই 40টা অনুসর্গই ঘুরে ফিরে সব জায়গায় ব্যবহৃত হয় প্রায়। যেমন মনে করেন প্রতিবিনা বিহনে সহ অবধি পর, হেতু মধ্যে মাঝে থেকে পরে ভিন্ন ওপর, জন্য জন্যে বই ব্যতীত অপেক্ষা তরে, সাথে কর্তৃক সঙ্গে হইতে পর্যন্ত সহকারে, অধিক পক্ষে নামে মত নিকট দিয়া দিয়ে, পানে দ্বারা পাছে হতে ভিতর মাঝের চেয়ে শনে। কত হইলো? 16 দুগুণে 32 আর 8, 40 বললাম না? 40টা। এই 40টাই বাংলা ভাষায় ঘুরে ফিরে সব জায়গায় ব্যবহৃত হয় তৎসম অব্যয়ের মধ্যে। এগুলো কিন্তু সব তৎসম অব্যয়, অনুকার অব্যয় গুলো সবই কিন্তু কি তৎসম অব্যয়। কথা কি ক্লিয়ার? সো আপনি একবার চাইলে রিডিং দিয়ে নিতে পারেন, একবার রিডিং দিয়ে নিলেই আপনার মোটামুটি ওয়ার্ড গুলো মাথায় চলে আসবে। বুঝতে পারছেন? আর অনুসর্গ অধ্যায়টা একবার রিডিং দিলেই এইগুলো চলে আসবে। সহজ কথা হচ্ছে সকল অনুসর্গই অনুসর্গ অব্যয় পদ, শেষ। এবার সে অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় কি এটা একটু বলি। অনুসর্গ মানে অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় কি লিখেন, HBCNS। ওকে, HBCNS এটা হচ্ছে অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। কারণ কোশ্চেন হচ্ছে ওই HBCNS জিনিসটা কি। এটা খুব চমৎকার একটা জিনিস, খেয়াল করেন। হিউম্যান বিইং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড। বুঝতে পারছেন? মানে মানব সৃষ্ট প্রাকৃতিক যত শব্দ আছে সব কি অনুকার অব্যয়, শেষ। সহজ কথা। আবার বলছি, মানব সৃষ্ট প্রাকৃতিক যত শব্দ আছে সব অনুকার অব্যয়। আচ্ছা যেমন কি ভাই? যেমন মনে করেন আমি বললাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখন চিন্তা করেন তো ভাই, বৃষ্টি যখন পড়ে এক্স্যাক্টলি কি একদম টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর শব্দ হয়? না। বৃষ্টি মাটিতে বললে একরকম শব্দ, টিনের চালে বললে একরকম শব্দ, ছাদে বললে একরকম শব্দ, বালিতে বললে একরকম শব্দ, পানিতে বললে একরকম শব্দ, পলিথিনের উপর বললে একরকম শব্দ, শরীরে বললে অন্যরকম অনুভূতি। এই যে আমরা বলি বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা এক্স্যাক্টলি টাপুর টুপুর সাউন্ড মেক করে না। এরকম যত শব্দ আছে, যেমন মনে করেন আমি বললাম পাখির কিচির মিচির। এখন পাখি যখন ডাকে এক্স্যাক্টলি কি একদম কিচির মিচির কিচির মিচির কিচির মিচির এরকম সাউন্ড হয় না। পাখি পাখির মতো ডাকে, আমরা বলি পাখির কিচির মিচির। আমরা যেমন বলি নদীর কলো কলো দান, তো নদী যখন বয়ে যায় এক্স্যাক্টলি কি একদম কল্লো 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 এরকম সাউন্ড হয়। তাইলে এগুলো আমরা বলে থাকি আমাদের মতো করে। মোট কথা প্রাকৃতিক শব্দগুলো আমরা যখন নিজের মতো করে প্রকাশ করার জন্য একটা ওয়ার্ড মানে চুজ করি, এই ওয়ার্ডটাই হচ্ছে অনুকার অব্যয়। যেমন মনে করেন যে দরজায় কড়া নাড়া, ঠক ঠক, হ্যাঁ ঠক ঠক। তো এই যে আমরা দরজায় কড়া নাড়াকে কি বলি? ঠক ঠক। এখন কোন দরজার সামনে যে আপনি যদি কোনো কড়া নাড়া খালি মুখ দিয়ে সাউন্ড করেন ঠক 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 ঠক, ভিতর থেকে দরজা খুলবে, বলবে যে কোন ছাগল আসছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এটাও কিন্তু আমাদের কি মানে এক্স্যাক্টলি ওয়ার্ডটা কিন্তু ঠকঠকি হচ্ছে না। আমরা কড়া নাড়তেছি, সেটা এক এক সময় এক এক রকম সাউন্ড। এই যে দেখেন আমি একরকম সাউন্ড হচ্ছে, আরেক রকম সাউন্ড হচ্ছে, আবার অন্যরকম দিলে অন্যরকম সাউন্ড হবে, তাই না? এখানে দিলে আরেক রকম সাউন্ড হচ্ছে। তো আলটিমেটলি এক্স্যাক্টলি যে ঠকঠকি হচ্ছে ব্যাপারটা তা না। হ্যাঁ, আবার মনে করেন আমি বললাম যে নুপুর বাজে রুনু ঝুনু রবে। এখন নুপুর যখন বাজে এক্স্যাক্টলি কি মনে করেন রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু,
এভাবেই সাউন্ড হয় না, এগুলো সবই হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে অনুকরণ হয়। যেমন শুকনো পাতার মরমর ধ্বনি, এখন শুকনো পাতা যখন আপনি পারান এক্স্যাক্টলি কি একদম মর 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 সাউন্ড হয় না, শুকনো পাতা যখন আপনি পারান ক্রাঞ্চি একটা সাউন্ড হয়, কচমচে মচমচে, বাট দ্যাট ইজ নট এক্স্যাক্টলি মর মর। কথা কি ক্লিয়ার? বন বন করে লাড্ডু ঘুরছে, হ্যাঁ এই যে বন বন করে লাড্ডু ঘুরছে, এক্স্যাক্টলি দেখেন লাড্ডু যে ঘুরতেছে মানে একটা সাউন্ড কিন্তু হচ্ছে এরকম, কিন্তু তার মানে কিন্তু বন 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 এরকম না। তা আমরা যে ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম মনে আছে না, চলে হন হন ঘরে বন বন ফোড়া টন টন শীতে কন কন থালা ঝনঝন মাছি ভন বন, এগুলো সব অনুকারক ভয়, কারণ এগুলো সব কল্পিত শব্দ, একটাও এক্সাক্ট ওয়ার্ড না। কথা কি ক্লিয়ার? সহজ কথা, হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড, মানব সৃষ্ট প্রাকৃতিক যত শব্দ আছে, অর্থাৎ প্রাকৃতিক শব্দগুলোকে মানুষ যখন নিজের মতো করে নিজের ওয়ার্ড দিয়ে প্রকাশ করে সেটা হচ্ছে অনুকারক ভয়। এই যে দেখেন ছুটির ঘন্টা বাজে ঢং ঢং, ছুটির ঘন্টা যখন বাজে এক্স্যাক্টলি কি একদম ঢং 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 এরকমই হয় না, মানে কেমন যেন একটা সাউন্ড হয় ঘন্টায় যখন বেল দিয়া বাড়ি দেয়, আমরা বলি ঢং ঢং। ব্যাপারটা কি ক্লিয়ার? বাতাসের গতির শব্দ, রাইট, শন শন, কথা বুঝতে পারছেন? বাতাসের শন শন, বাতাস যখন বয় এক্স্যাক্টলি কি শন 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 শব্দ হয় কানে না। আশা করি বুঝতে পারছি। তাহলে ধনাত্মক অব্যয় কি অনুকারক অব্যয় কি ক্লিয়ার? এবার শুনুন অনন্যই অব্যয়। আচ্ছা অনন্যই অব্যয় কোনটা? অনন্যই অব্যয় হচ্ছে এই যে দেখেন লিখেই তো দিছি আবেগ, তার মানে মনের ভাব প্রকাশক অব্যয়। সহজ কথা, মনের ভাব প্রকাশক অব্যয়, অর্থাৎ যে অব্যয়টা দ্বারা মনের ভাব প্রকাশ করবে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে অনন্যই অব্যয়। যেমন কি, যেমন মনে করেন বাহ কি চমৎকার, আহ কি আনন্দ, কি আরাম, ওমা কত বড় ইলিশ মাছ। ঠিক আছে, তাহলে এই যে মনে করেন বাহ কি চমৎকার, আহ কি আনন্দ, কি আরাম, ওমা কত বড় ইলিশ মাছ, বা মনে করেন হুররে আজ আমরা জিতেছি। ঠিক আছে, প্রকৃতি কি সুন্দর সাজিয়ে না সেজেছে। মোট কথা হচ্ছে যে বাক্যের দ্বারা মনের ভাব প্রকাশ করবে, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, যেমন ছি তুমি তার সাথে পারলে না, নেগেটিভ। সো পজিটিভ হোক নেগেটিভ হোক, যে বাক্যের দ্বারা মনের ভাব প্রকাশ করবে সেটাই কি, সেটা হচ্ছে আবেগ। আবেগটাই কি অনন্যই অব্যয়। কথা কি ক্লিয়ার? এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়টা কি? সমুচ্চয়ী অব্যয় হচ্ছে যদি প্লাস অথবা মাইনাস অথবা সংকোচন এই তিনটার একটা বোঝায়, সেটাই হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। এখন প্লাস মাইনাস বা সংকোচন জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। ব্যাপারটা কি, যদি আবারও বলছি যদি প্লাস বা মাইনাস বা সংকোচন বুঝায় তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, যেটাকে নতুন বইতে বলা হয়েছে যোজক। এই যে দেখেন সংযোজক, বিয়োজক, ঠিক আছে, আর হচ্ছে সংকোচক। এখন সংযোজক এটা কি? সংযোজক হচ্ছে কি, এই যে দেখেন সংযোজক হচ্ছে মনে করেন এবং, অথবা মনে করেন ও, অথবা মনে করেন আর, এই যে এবং ও আর এগুলো হচ্ছে সংযোজক। যেমন কি, যেমন মনে করেন বললাম রহিম ও করিম ঢাবিতে পড়ে, তো রহিম ও করিম ঢাবিতে পড়ে, তাহলে কি যে কোনো একজন পড়ে না দুইজনই পড়ে? দুইজনই পড়ে। তাহলে ওটা দিয়ে কি করছে, ওই রহিম ও করিম দুজনকে সংযোগ করছে। কিন্তু যদি বলতাম রহিম কিংবা করিম ঢাবিতে পড়ে, তার মানে কি দুজনই পড়ে না দুজনের যে কোনো একজন পড়ে? তখন কিন্তু দুজনের যে কোনো একজন পড়ে হইতো। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তখন ব্যাপারটা হইতো এরকম যে বা অথবা, বা অথবা কিংবা এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিয়োজক। বা অথবা কিংবা এগুলো হচ্ছে বিয়োজক, আর এবং ও আর এগুলো হচ্ছে কি সংযোজক। কথা কি ক্লিয়ার? রহিম কিংবা করিম ঢাবিতে পড়ে, রহিম অথবা করিম ঢাবিতে পড়ে, রহিম বা করিম ঢাবিতে পড়ে, এগুলো হচ্ছে বিয়োজক, মানে দুজনই পড়ে না দুজনে যে কোনো একজন পড়ে। আর এখানে হচ্ছে রহিম এবং করিম, রহিম ও করিম, রহিম আর করিম দুই ভাই, তাহলে এগুলো কিন্তু সব হচ্ছে সংযোজক। আর সংকোচক কোনটা? সংকোচকের ব্যাপারটা হচ্ছে মানে অর্থটা প্রথমে একটু ইতিবাচক বুঝাবে, কিন্তু ইতিবাচক বুঝিয়ে পরে আবার নেতিবাচক বুঝাবে, বা প্রথমে একটু নেতিবাচক বুঝাবে, নেতিবাচক বুঝিয়ে পরে আবার ইতিবাচক বুঝাবে, মানে বিপরীত ধর্মী, মানে কি বিপরীত ধর্মী কিছু বুঝাবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সংকোচক। যেমন মনে করেন ছেলেটা মেধাবী কিন্তু পড়ালেখা করে না, তার মানে কি তার মেধাবী তার পড়ালেখা করা উচিত কিন্তু সে করে না। কথা কি ক্লিয়ার? আবার মনে করেন বললাম লোকটা ধনী কিন্তু কৃপণ, লোকটা ধনী কিন্তু কৃপণ, তার মানে কি লোকটা ধনী পজিটিভ দিক কিন্তু কৃপণ নেগেটিভ দিক। কথা কি ক্লিয়ার? লোকটা ধনী, মনে করেন বললাম যে লোকটি মুসলিম কিন্তু নামাজ পড়ে না, তার মানে মুসলিম পজিটিভ দিক, নামাজ পড়ে না নেগেটিভ দিক। মুসলিম তার মানে তার নামাজ পড়া উচিত কিন্তু সে পড়তেছে না, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সংকোচক। বুঝতে পারছি?
এখন এখানে একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু এই কিন্তু অব্যয়টা নিয়ে ঝামেলা। কিন্তু অব্যয়টা আমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে, পুরাতন বইতে, নতুন বইতে সম্পর্কে কিছু বলাই নাই। পুরাতন বইতে কিন্তু অব্যয়টাকে বিয়োজকের মধ্যেও পাওয়া যায়, আবার সংকোচকের মধ্যেও পাওয়া যায়। ওকে, আবার বলছি, বিয়োজকের মধ্যেও পাওয়া যায় এবং সংকোচকের মধ্যেও পাওয়া যায়। কিন্তু এই জায়গাটা এটা মানে, এবং আমি আমাদের ক্লাস, আমি আমার ইউটিউবের যে অব্যয়ের ভিডিও, সেই অব্যয়ের ভিডিওতেও আমি কিন্তুকে বিয়োজক এবং সংকোচক দুইটার ভিতরে উল্লেখ করেই পড়িয়েছি। কিন্তু এরপরে যখন আমি পদ প্রকরণ নিয়ে কাজ করি, নতুন বইয়ে পদ প্রকরণ নিয়ে যখন কাজ করি, তখন সুভাষ মুখোপাধ্যায়ের একটা বইতে আমি সুভাষ মুখোপাধ্যায় না, শ্রী মদন মোহন বিদ্যাভূষণ, মেবি নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, নামটা শ্রী মদন মোহন বিদ্যাভূষণ, মেবি নামটা এরকম। তো ওনার একটা বইতে, কলকাতা রাইটার, ওনার একটা বইতে এই অব্যয়ের প্রকারভেদের মধ্যে কিন্তু এটাকে সংকোচক অব্যয়ের মধ্যে উল্লেখ করে মানে উদাহরণ দেওয়া আছে, বিয়োজক অব্যয়ের মধ্যে উল্লেখ করে উদাহরণ কোনো দেওয়া নাই। এবং ডক্টর এনামুল হক, সুনীতি কুমার, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এদের বইগুলোতে আসলে কিন্তু উদাহরণটা পাওয়াই যায় না। তো কিন্তু উদাহরণ দিয়ে আসলে যেটা বোঝানো হয় সেটা সবসময় আসলে সংকোচকই বুঝায়, এটা আসলে কখনো বিয়োজক হয় না। 9 10 ব্যাকরণ বইতে বিয়োজকের একটা উদাহরণ যদিও দেওয়া আছে, কিন্তু দিয়ে একটা বিয়োজকের উদাহরণ দেওয়াও আছে, বাট উদাহরণটা আসলে ভুল দেওয়া আছে, এটা আসলে প্রিন্টিং মিস্টেক। এই যে এই ধরনের প্রিন্টিং মিস্টেক গুলাই আমি আসলে সময় সময় তুলে ধরার চেষ্টা করি। তো এটা কিন্তু নবম দশম শ্রেণীর আগের বইয়ের একটা প্রিন্টিং মিস্টেক, যদিও এই প্রিন্টিং মিস্টেক অনুসারে এত এত বছর পর্যন্ত আমরা পড়িয়েছি, ঠিক আছে। তো এবং এখন এটা যে প্রিন্টিং মিস্টেক, তার আরেকটা বড় আমি প্রমাণ দেই, আজ পর্যন্ত কোন চাকরির পরীক্ষায় কিন্তু দিয়ে বিয়োজকের উদাহরণ আসে নাই। যত উদাহরণ আসছে, পলাশ দেখতে সুন্দর কিন্তু গন্ধহীন, লোকটা ধনী কিন্তু কৃপণ, ছেলেটা মেধাবী কিন্তু পড়ালেখা করে না, এরকম যত উদাহরণ আসছে সব সংকোচকের উদাহরণ। আজ পর্যন্ত কিন্তু দিয়ে বিয়োজকের কোন উদাহরণ কোন পরীক্ষায় আসে নাই। চাকরি পরীক্ষা বলেন, ব্যাংক বলেন, সরকারি নিয়োগ পরীক্ষা বলেন, আপনি খুঁজে পাবেন না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গাইডেন্স পাবেন না। কথা কি ক্লিয়ার? আমি ঘাটছি, পাইনি। সো তার মানে ব্যাপারটা হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি সংকোচক অব্যয়ই হবে। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে, পুরাতন বইতে, নতুন বইতে তো নাই, পুরাতন বইতে যেটা বলা হয়েছে কিন্তু সম্পর্কে, যে কিন্তু বিয়োজক অব্যয় হতে পারে, এটা আসলে প্রিন্টিং মিস্টেক, এটা ভুল। কিন্তু এটা সংকোচক অব্যয় হবে, আশা করি বুঝতে পারছি। তার মানে পরীক্ষায় কিন্তু দিয়ে বাক্য দেওয়ার সম্ভাবনাটা বেশি, এবং কিন্তু দিয়ে বাক্য দেখলে সেটা সংকোচক হবে, আশা করি বুঝতে পারছি। তাহলে সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুকার, অনুসর্গ, এই চারটা আপনাদের ক্লিয়ার। সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুকার, অনুসর্গ, এই চারটা আপনাদের ক্লিয়ার। এখন আপনাকে আরেকটা জিনিস একটু বুঝাই, সেটা হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। এটাও আগের বই অনুসারে পড়াচ্ছি, কারণ নতুন বইতে তো আর সমুচ্চয়ী অব্যয়টাই নাই, ডাইরেক্ট মনে করেন দিয়ে দিছে যে যোজক। তো এটা একটু মনে রাখবেন যে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। এখন এই অনুগামী সমুচ্চয়ী অব্যয়টা কি? অনুগামী সমুচ্চয়ী অব্যয়টা কি? অনুগামী সমুচ্চয়ী অব্যয়টা কি? তো এখানে আপনাকে আগে বুঝতে হবে অনুমানে কি। অনুমানে হচ্ছে পেছনে। অনুমানে কি? পেছনে। যেমন মনে করেন আমি বললাম যে অগ্রে জন্মে যে, অগ্রজ, আর পরে মানে পেছনে জন্মে যে সে কি? অনুজ। অনুজ মানে কি? ছোট ভাই। জ দিয়ে জন্মগ্রহণকারী বুঝায়, আর অনু মানে কি? পেছনে বা ছোট বা পরে। তার মানে পরে জন্মগ্রহণকারী কি? অনুজ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো অনুগামী তার মানে হচ্ছে পেছনে গমনকারী। কার পেছনে? সমুচ্চয়ী অব্যয়। অর্থাৎ সমুচ্চয়ী অব্যয়ের মতো যে অব্যয়গুলো কাজ করে তাকে বলা হয় অনুগামী সমুচ্চয়ী অব্যয়। অর্থাৎ ডিরেক্টলি এদেরকে সমুচ্চয়ী অব্যয় বলা যাবে না, কিন্তু এরা সমুচ্চয়ী অব্যয়ের মতো কাজ করে, বিধায় এদেরকে বলা হয় অনুগামী সমুচ্চয়ী অব্যয়। এরকম অব্যয় আছে চারটা। চারটা কি কি? যে, যদি, যদিও, যেন। দ্যাটস ইট, শেষ। এই চারটা হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। এই চারটা একটু আলাদাভাবে মনে রাখবেন, যে, যদি, যদিও, যেন, এই চারটাকে বলা হয় অনুগামী সমুচ্চয়ী অব্যয়। কথা কি ক্লিয়ার? যেমন মনে করেন যদি তুমি আসো তাহলে আমি পড়ালেখা করবো, এই যে যদিটা, এটা কিন্তু অনুগামী সমুচ্চয়ী অব্যয়। অর্থাৎ দুইটার মধ্যে একটা সংযোগ তৈরি করছে। খেয়াল করেন, ডিরেক্ট সংযোগ তৈরি করে নাই, কিন্তু এটা মানে ইনডিরেক্টলি একটা সংযোগ আছে, যে যদি তুমি আসো তাহলে আমি পড়ালেখা করবো, যদি তুমি না আসো তাহলে আমি পড়ালেখা করবো না। কথা কি ক্লিয়ার? এটা ইনডিরেক্ট সংযোগ আছে, ঠিক আছে। যেমন মনে করেন সে যথেষ্ট মেধাবী, যদিও সে পড়ালেখা কম করে, তাহলে যে যদিও সে পড়ালেখা কম করে আর যথেষ্ট মেধাবী, এই দুইটার মধ্যে একটা সংযোগ তৈরি করছে। কথা কি ক্লিয়ার? যদিও,
এইরকম, ঠিক আছে? তাহলে যে যদি যদিও যেন, এই চারটা হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। ওকে, অনুগামী সমুচ্চয়ী অব্যয় কয়টা? চারটা। চারটা কি কি? যে যদি যদিও যেন। উফ, আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। আজকে আমরা অব্যয় পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা বিশেষণ, বিশেষণের অতিশয়ন এবং সর্বনাম এটা নিয়ে আলোচনা করব। এবং বিশেষণ টপিকটা অনেক বড়, এই জন্য আমি এখন আর আলোচনা করতেছি না। বিকজ বিশেষণ টপিকটা পুরোটা আলোচনা করতে গেলে আমার অ্যাপ্রক্সিমেট প্রায় ঘন্টাখানেকের উপরে লাগবে। সেই কারণে বিশেষণটার এখন আলোচনা করতেছি না। আশা করি ক্লিয়ার। ওকে, তো তাহলে আজকের মধ্যে এখানে ইতি। ভালো থাকবেন। আর গত ক্লাসের রেকর্ড এবং আজকের রেকর্ড ইনশাল্লাহ আগামীকাল সকালের মধ্যে দুইটাই পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েট, ফারহানা আপু হাত তুলেছেন, আনমিউট করেছি। ভাইয়া বলেন। ভাইয়া, নবম দশম শ্রেণীর বইতে দেখতেছি যে পরিশিষ্টতে আরো 3 প্রকার অব্যয়ের কথা বলা আছে। বিশেষণ, নিত্য সম্বন্ধীয় অব্যয়, আর হচ্ছে সংস্কৃত প্রত্যয়ান্ত অব্যয়। এগুলো কি এমনি এখান থেকে দেখে গেলেই হবে, নাকি কোনো মানে কোনো সেকশনে পড়ছে? নিত্য সম্বন্ধীয় অব্যয়টা শুধু দেখতে হবে, বাকিগুলো আর দেখতে হবে না। আর নিত্য সম্বন্ধীয় অব্যয়টা আমি এখন পড়াই নাই, বিকজ তারও একটা কারণ আছে। বিকজ নিত্য সম্বন্ধীয় অব্যয়ের যে উদাহরণগুলো আছে, যারে তারে, যখন তখন, যেখানে সেখানে, যদি তবু, যে সে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে উদাহরণগুলো আছে দেখেন ওখানে, এই সেম উদাহরণগুলো সাপেক্ষ সর্বনামও পাবেন। অর্থাৎ সাপেক্ষ সর্বনাম উদাহরণ কিন্তু যারে তারে, যখন তখন, যে সে, যদিও তবু, যে, মানে যখন তখন, ইত্যাদি ইত্যাদি সেম। তাহলে সাপেক্ষ সর্বনাম আর নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ যদি সেম হয়, তাহলে পরীক্ষার হলে আমরা কিভাবে বুঝবো কোনটা কি? এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ক্লাসে। বুঝতে পারছেন? সাপেক্ষ সর্বনাম পড়ানোর পর। ঠিক আছে, জি। ওকে, আর কে হাত তুলছেন? রাজ। হ্যাঁ রাজ ভাই বলেন, আনমিউট করেছি। ভাই, নবম দশম শ্রেণীর বইয়ে একই অব্যয় শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার নামে একটা টপিক আছে। তো মানে এইটা কি কোনো টেকনিক আছে, নাকি আমাদেরকে বুঝে করতে হবে? বা এটার কোনো টেকনিক নাই, এটা বুঝে বুঝে পড়বেন। এটা তো কোনো বুঝতে টেকনিক পারছেন নাই, কোশ্চেনটা এটা ভাই? তো সহজ জিনিস। এখানে কি বলছে, খালি কি অর্থ প্রকাশ করে, দ্যাটস ইট। ওটা তো খুব একটা কঠিন কিছু না। যদি কোনো জায়গায় আটকে যান, তাহলে মেসেঞ্জার গ্রুপে আমাকে নক দিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, ওকে, সো আল্লাহ হাফেজ। আর হাত তুলছেন আর কেউ? আচ্ছা তুষার ভাই হাত তুলছে। ওকে, তুষার ভাই আনমিউট করেছি, বলেন। ভাই, আমরা পদ নির্ণয় কি আলাদা করে কোনো টপিক ওয়াইজ পড়বো? অবশ্যই পদ নির্ণয় করবো। আগামী ক্লাসে আমরা এটা পড়বো। বিশেষণ পড়বো, সর্বনাম পড়বো, তারপরে আমরা হচ্ছে এটা মানে আলাদা পড়বো যে একটা বাক্যের মধ্যে থেকে কিভাবে বিশেষ্য বিশেষণ পদ নির্ণয় করতে হয়, একটা শব্দ থেকে কিভাবে বিশেষ্য বিশেষণ পদ নির্ণয় করতে হয়, এটা আমরা শিখবো। ওকে, জি ভাই, ধন্যবাদ। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বাই।